আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফার্স্ট লেকচার। কতদিন তোমরা ধাপ্পাবাজি মারছো, ঠিক আছে, প্রথম দিন বলে মাফ করে দিলাম। আচ্ছা চলো পড়াশোনা শুরু করি। আজকে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ক্লাস, বিসমিল্লাহ। ওই টপিক গত দিনেরই, কিন্তু একটু গভীরে যেতে হবে। চলেন, দামা অঙ্ক করবো, আর কোনো কথা বলবো না, একদম শুধু অঙ্ক হবে। পড়েন, অঙ্ক পড়ে ফেলেন। দেখেন কি বলছে। এত চাপে 10টি মার্বেল সহ কিছু গ্যাসের আয়তন এত, এত চাপে মার্বেলগুলি সহ ওই গ্যাসের আয়তন এত, প্রতিটি মার্বেলের আয়তন কত, মার্বেলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্সট্রা অংশ কতটুকু বলো। প্রতিটি মার্বেলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বোঝাচ্ছ তোমরা কাহিনীটা কি? ভার্সিটির অঙ্কই, জাস্ট একটু মডিফাইড হয়েছে, আর কিচ্ছু না, কনসেপ্ট একই। তাহলে আমাকে বলেন, এটা কি প্রথম চাপ P1 120 কিলো প্যাসকেল এককে দিছে। 10টা মার্বেল সহ গ্যাসের আয়তন এত, তাহলে ভলিউম 1টা কত ছিল? 8.5 10⁻⁴। এখান থেকে মাইনাস করতে হবে ভি। এখন তুমি চাইলে এখানে মাইনাস করতে পারো ভি, অথবা চাইলে মাইনাস করতে পারো 10V। 10V করলে কি হবে? প্রত্যেকটা মার্বেলের আয়তন হবে হচ্ছে শুধুমাত্র ভি, তাই না? সো কোনটা মাইনাস করবো বলেন? যেহেতু ক্যালকুলেটর নেওয়া যাচ্ছে, তাহলে আমি এখানে একবারে 10V করে দিলাম। তাহলে প্রতিটা মার্বেলের আয়তন ধরছি কিন্তু শুধুমাত্র ভি, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে 1.48 অ্যাটমসফিয়ার চাপে মার্বেলগুলি সহ গ্যাসের আয়তন। তাহলে পরবর্তী চাপ যেটা দিছে সেটা হচ্ছে 1.48 অ্যাটমসফিয়ারে দিছে। এখন বলো, কিলো প্যাসকেলকে অ্যাটমসফিয়ারে নিয়ে আসবা নাকি অ্যাটমসফিয়ারকে কিলো প্যাসকেলে নিয়ে যাবা? কি করতে চাও? কোনটা করা সহজ হবে বলো? অ্যাটমসফিয়ারকে কিলো প্যাসকেলে নেওয়া সহজ হবে। কিলো প্যাসকেলে নেওয়া, তাহলে এটাকে গুণ করে দিব 101.325 দিয়ে, তাহলে এটা চলে আসলো কিলো প্যাসকেলে। ওকে, এত আয়তন, তাহলে V2 এর মানটা কত হবে? 7.6 × 10⁻⁴। এটা তো মার্বেল সহ আয়তন, তাহলে এখান থেকেও মাইনাস করতে হবে কি বলুন তো? 10V। আচ্ছা, প্রতিটি মার্বেলের আয়তন কত? তার মানে কি জানতে চাইছি বলো তো? ভি এর মানটা কত, আর প্রতিটি মার্বেলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো, এ এর মানটা কত, এরিয়া কত। তো বুঝতেই পারতেছো, বয়েলের সূত্র সিম্পল, P1V1 = P2V2। এটা তোমরা নিজেরা সলভ করবা, করে এখান থেকে ভি এর মান বের করবা। কিছু একটা আসবে, আমাকে একটু বলেন কোন এককে আসবে আয়তনটা? মিটার কিউব। আচ্ছা, ভি পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। ভি পাওয়ার পরে এবার কি করা লাগবে? ভি = 4/3 πr3। এখান থেকে বাইর করবো হচ্ছে কি জানো? আর এর মান। আর এর মান কিছু একটা পাইছো, কোন এককে পাবা? মিটার এককে পাবা। আচ্ছা, তারপরে কি করা লাগবে বলো? ক্ষেত্রফলের সূত্র কি? πr² নাকি? 6πr²। এই সূত্র টুত্র এগুলো বাচ্চা জিনিস, ছোটবেলার জিনিস, দেখে দেখে যাইতে ভুলে যাইও না পরীক্ষার হলে। 4πr², গোলকের ক্ষেত্রফলের সূত্র। আপনাদের কি মনে পড়েছে? কারোর মনে পড়ে নাই? আল্লাহর কসম, গোলকের ক্ষেত্রফলের সূত্র এটাই। আচ্ছা ঠিক আছে, শেষ। এই যে অঙ্ক হয়ে গেল, দেখো এইটাই এইটাই স্টাইল আর কি। আমি তুমি যদি ভাবো বসে বসে ক্যালকুলেশন করবো, স্টুপিড। আচ্ছা, সবাই এই কনসেপ্টটা বুঝছিস তো? মানে অঙ্কটা বুঝছিস তো নাকি? এই অঙ্ক তো একাডেমিকের অঙ্ক, একাডেমিকের অঙ্ক। আচ্ছা, এটা বুয়েটে আসা অঙ্ক। দেখেন কি বলেছে। নির্দিষ্ট তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপ, এটা হচ্ছে ইনিশিয়াল প্রেশার, প্রেশার 1 অ্যাটমসফিয়ার চাপে ধূলিকণা মিশ্রিত অক্সিজেন গ্যাসের আয়তন 100 মিলিলিটার। এটা হচ্ছে ভলিউম 1। 100 মিলিলিটার বলা উচিত না, মাইনাস করা উচিত ভি। কেন বুঝছো তো? ধূলিকণার আয়তনটা ধরে নিলাম আমরা ভি। ছোট ছোট পার্টিকেল, সলিড পার্টিকেল। আগের অঙ্কই মার্বেলের অঙ্কের জায়গায় ধূলিকণা ঢুকাই দিছে। তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ 75% বৃদ্ধি করা হয়েছে। তাহলে বলেন তো পরবর্তী প্রেশারটা কত? আগের চাপের সাথে আরও অ্যাড হয়ে যাবে কত? 0.75 P1। তার মানে আলটিমেটলি আসবে কত? 1.75 অ্যাটমসফিয়ার। আচ্ছা, ধূলিকণা সহ অক্সিজেনের আয়তন হ্রাস পেয়ে 65 মিলিলিটার হয়। তার মানে এইবার যে ভলিউমটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের ভলিউম 2। তাহলে V2 এর ভ্যালুটা হচ্ছে কত? 65 মাইনাস হচ্ছে আবারও ভি, এত মিলিলিটার। ধূলিকণার আয়তন কত মানে জানতে চাইছে, V = what? পারবেন না আপনারা? P1V1 = P2V2। দেখো ভাই, ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোতে যেসব জায়গায় প্যাচ লাগায় সেসব জায়গায় প্যাচ লাগায় এরকম রিয়েল লাইফ দিয়ে। একই অঙ্ক, একই কনসেপ্ট, বাট জাস্ট কথার মধ্যে মাইর প্যাচটা এমন দেখে মনে হবে টোটালি নতুন কিছু, আসলে নতুন কিছুই না আর কি। আচ্ছা, তারপরের অঙ্কে যাই। এটা খুবই সুন্দর একটা অঙ্ক, দেখি কে কে মাথা খাটাইতে পারে। এত সেন্টিমিটার পারদ চাপে, তাহলে প্রথম অবস্থার চাপ ছিল
কিছু একটা 103.97 সেন্টিমিটার। এত পারদ চাপে এত তাপমাত্রায় টেম্পারেচার 1 ছিল 60 ডিগ্রি, যোগ করে দিবা কেলভিনে চলে আসবে। 18টি মার্বেল সহ কোনো গ্যাসের আয়তন এত মিটার কিউব। তার মানে বলেন তো V1 এর মান কত লেখা উচিত? 9.2 × 10⁻⁴ নাকি? এখান থেকে মাইনাস হবে মার্বেলের আয়তন। এখন প্রতিটা মার্বেলের আয়তন, হ্যাঁ প্রতিটা মার্বেলের আয়তন ধরে নিলাম V ছিল, তাহলে 18V মাইনাস করতে হবে। ঠিক আছে, প্যাচ আছে কিন্তু এই অঙ্কে। তারপরে কি বলছে? এত চাপে এত তাপমাত্রায় কিছু মার্বেল সরায় ফেলা হয়েছে। তাহলে এবার নতুন চাপের নাম হচ্ছে P2, 178.32 কিলোপ্যাসকেল। আচ্ছা, একটা কিলোপ্যাসকেলে একটা সেন্টিমিটারে, তার মানে কনভার্ট করতে হবে। কনভার্ট করিও না তোমরা, আমি কনসেপ্ট আলোচনা করি। এত তাপমাত্রায় তাহলে টেম্পারেচার 2 কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন। তাপমাত্রায় কিছু মার্বেল সরিয়ে ফেলায় বাকি মার্বেলগুলো সহ গ্যাসের আয়তন হয়েছে এত মিটার কিউব। কি বিপদ! এইবার কি করা যায় বলো? এইবার কিন্তু 18V নাই, এবার কিন্তু 18টা মার্বেল ভিতরে আর নাই। এবার নতুন যে আয়তনটা হবে V2 এর মানটা কত হবে বলেন তো? 6.36 × 10⁻⁴ মাইনাস কি করা উচিত বলেন? 10V। আচ্ছা ধরলাম এবার সরানোর পরে এখন n সংখ্যক মার্বেল আছে, ধরে নিলাম এখন n সংখ্যক আছে বা x সংখ্যক আছে, তাহলে xv লেখা উচিত না? এখন আছে x সংখ্যক, ঠিক আছে। আচ্ছা তাহলে এত হইল, কতটি মার্বেল সরিয়ে ফেলা হয়েছিল? প্রতিটি মার্বেলের ব্যাস দেওয়া আছে এত সেন্টিমিটার। আচ্ছা তাহলে তোমার কাছে জানতে চাইছে কি বলো তো? অতএব x এর মানটা কি আনসার নাকি বলেন? শাবাশ, 18 - x যেটা, এইটা হচ্ছে আনসার। এখন এই v এর মানও কিন্তু আমরা জানি। এই অঙ্কে v এর মানটা কত হবে? 4/3πr³, যেখানে r এর মানটাও দেওয়া আছে। r এর মান জানি কত? 3.367, এইটার হোল কিউব। তাহলে v এর মান পারবেন? তাহলে বলেন কোন সূত্র বসাবো আমরা? P1 V1/T1 ইকুয়াল টু কত? P2 V2 বাই হচ্ছে T2। পুরো অঙ্কে আমার করানোর মতো আর কিছু নাই। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? পারবেন তো? ওকে, সো সহজ জিনিস আমি আর করতেছি না, সিম্পলি এখানে ডেটাগুলো বসাই দিতে হবে। ভি এর মানটা তোমরা এখান থেকে নিয়ে ওখানে বসাবো, তবে সাবধান এটা কিন্তু মিটার কিউবে। এখন আমরা যেভাবে এখানে মান বসালাম এতে কোন এককে আসছে বলেন তো? এটা কিন্তু আসছে সেন্টিমিটার কিউবে। সো সেন্টিমিটার কিউব থেকে এটা আসছে সেন্টিমিটার কিউবে। ধরো এখানে করার পরে কিছু একটা আসছে, বাক্স আসছে, এত সেন্টিমিটার কিউব আসছে। এটাকে কত দিয়ে গুণ করলে বলেন? গুণ করার কথা জিজ্ঞেস করছি, মিটার কিউবে যাবে বলো? 10⁻⁶। সাবাস, এত ইন্টু 10⁻⁶ করার পরে আসবে হচ্ছে মিটার কিউবে। তাহলে এই মানটা নিয়ে বসাইতে হবে হচ্ছে এই যে ওই ভি এর জায়গায় আর কি। তাহলে এক্স এর মান বের হয়ে আসবে, তারপরে 18 - x করে আনসার বের করতে হবে। সো এইসব প্যাচের জায়গায় যেন ভুলভাল করে বুঝো না। আচ্ছা তারপরে চলেন এই অঙ্কে বলেন কি হয়েছে এখানে। এত তাপমাত্রা এত চাপে পাত্রের আয়তন 1/3 ভাগ হ্রাস করা হলে চাপের পরিবর্তন নির্ধারণ করো। চাপের পরিবর্তন মানে জানতে চাইছে তোমার কাছে ডেল্টা পিটা কত। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যেসব জায়গায় লিখিত দিবা অবশ্যই ডেটাগুলো লিখে আসবা যে এইটার মান এত, ওইটার মান এত। যদি তুমি এইভাবে লিখতে না পারো তাহলে অন্তত এইভাবে লিখবা আর কি। কীভাবে লিখবা? এই যে দেখো, এটা হচ্ছে T1, এটা হচ্ছে P1, আয়তন 1/3 ভাগ মানে আমি কি বলছি বুঝছিস তো? মানে স্যারকে দেখায় আসতে হবে যে স্যার আমি কিন্তু বুঝছি এটা এটার মান, ওটা ওটার মান, আপনি বসায় নিয়েন। যেখানে ক্যালকুলেশন করার সুযোগ পাবা না সেক্ষেত্রে এটা করে আসবে আর কি। চাপের পরিবর্তন কত মানে ডেল্টা পি ইকুয়াল টু হোয়াট বলেন আমাকে একটু? V2 এর মানটা কত? V2 এর মানটা কত? V1/3 এরকম নাকি? এটা কিন্তু হবে না, হবে কি জানো? V1 মাইনাস, হ্যাঁ V1/3, অর্থাৎ প্রথম অবস্থায় যে আয়তন ছিল তার চেয়ে আরও হ্রাস করা হয়েছে। কতখানি হ্রাস করা হয়েছে? 1/3 হ্রাস করা হয়েছে। তাহলে কত থাকলো এখানে বলেন তো? 2/3 V1 থাকলো না? এই তো। তাহলে এবার চাপের পরিবর্তন নির্ধারণ করো। বলেন তো কি করা উচিত? এটাকে মুখোমুখি কি করে ফেলা যায় বলেন? আমরা একটু বসায় দেখি কি হয়। P1 V1 ইকুয়াল টু হচ্ছে দেখো P2 V2, একটা অঙ্ক করবো তারপরে বাকি সারা জীবন শিখে যাব। প্রেশার 1 প্রথমে কত ছিল? 765। আচ্ছা এইটা কিছু একটা ছিল হোয়াট এভার, ধর P1 ছিল।
V1 এর মান ছিল V1, P2 এর মান আমরা বাইর করতে চাই। V2 এর মানটা কত ছিল? 2/3 V1। তাহলে এখানে V1 কাটার পরে আমাদের ফাইনালি কি থাকতেছে? P2 ইকুয়াল টু কি আসে? 3/2 P1, ঠিক আছে না? তার মানে এখন থেকে সহজ কথা ভাই, তোমার কাছে আয়তন যত গুণ হবে, চাপ তার উল্টাটা হবে, এক্স্যাক্টলি উল্টাটা। আমরা শিখছিলাম চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি হয়? অর্ধেক হয়। তাহলে এবার দেখেন তো, আয়তন হয়েছিল 2/3 গুণ আগের, তাহলে এখন চাপ কত হবে? 3/2 গুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও কাজে লাগবে। এক্স্যাক্টলি মুখে মুখে এভাবে হিসাব করে ফেলবো আর কি। তাহলে এইটা যদি পরবর্তী চাপ হয়, এটা প্রথম অঙ্ক এইভাবে করতেছি বলে হাতে দেখাইলাম, তাহলে দেখাবো না কিন্তু এরপরে আর। আচ্ছা, এটা যদি তোমার পরবর্তী চাপ হয় তাহলে আমাকে একটু বলেন এবার ডেল্টা পি কত হবে? ডেল্টা পি ইকুয়াল টু P2 মাইনাস হচ্ছে P1। তাহলে 3/2 P1 মাইনাস হচ্ছে শুধুমাত্র P1। এটা তো 1.5, 3/2 মানে 1.5 থেকে এক বাদ দিলে কত হয়? মানে P1 বাই হচ্ছে 2, এটাই আনসার। সো P1 এর মান যা, এটা বসাই দিলে যা আসে। 765-এর অর্ধেক কত হবে? 350, তাই না? 385, 87, 387.5। মুখে মুখে হিসাব করতেছে, হয়েছে কি আমার? একটু দেখো তো হিসাব করে। 82 কেন? 765/2। হ্যাঁ, 382.5। দুঃখিত, ওই যে একটু মুখে মুখে করতে গেলে ঝামেলা হয়, ব্যাপার না। আচ্ছা, তারপরের অঙ্ক বাচ্চা জিনিস। বলেন তো এই অঙ্ক কি জানতে চাইছে? V2 নাকি ডেল ভি, কোনটা? ডেল ভি। এইটুকু ধরতে পারলে তোমার সাথে আর অঙ্ক করার দরকার নেই। কি পরিমাণ সংকুচিত হবে মানে ডেল ভি কত, এই পারবি তো অঙ্ক, বাচ্চা জিনিস। আচ্ছা, তারপরে চলেন। একটি ফ্লাস্কে এত চাপে এত লিটার কোনো একটা অজ্ঞাত গ্যাস ভর্তি করা আছে, ওই গ্যাসের আয়তন 1/3 অবনমিত করতে হলে চাপ কত গুণ বৃদ্ধি করতে হবে, নতুন সে চাপের মান কত? এই অঙ্কের প্যাচটা কোথায় দেখো তো? এটা আগে ডেল পি বাই পি নট বের করতে হবে আর তারপর পি ফাইনাল বের করতে হবে। এই অঙ্কে আর একটা ম্যাজিক আছে, টের পাচ্ছ? পানি চাপ। সো এখন পানি চাপের ব্যাপারটা যেটা আছে ওতেও আসলে ম্যাটার করে না। তার কারণটা কি বলতো? এটা একটা হোমোজেনাস ইকুয়েশনের অঙ্ক। সো যার ফলে আসলেই আমাদের কিছু আসে যায় না যে পানি চাপ দিছে না মধু চাপ দিছে। হ্যাঁ, মিলিমিটার পানি চাপই থাকবে, শেষ। আচ্ছা, একটি ফ্লাস্কে এত মিলিমিটার পানি চাপে, তাহলে প্রেশার 1 দেওয়া আছে, এত আয়তনের, তাহলে ভলিউম 1ও দেওয়া আছে 50 লিটার। ওই গ্যাসের আয়তন 1/3 অবনমিত করতে হবে। তাহলে বলেন নতুন যে আয়তন হবে সেই আয়তনটা কত হবে? বলেন নতুন আয়তন কি হবে? V1 V1 মাইনাস 1/3 V1, রাইট। তার মানে আসবে হচ্ছে 2/3 V1। ওকে, তার চাপ কত গুণ বৃদ্ধি করতে হবে? প্যাচ কিন্তু এখনো বাকি আছে। আচ্ছা বলেন তো, তাহলে P2 এর মানটা কত হবে? P2 এর মানটা 3/2 P1, এরকম হয়ে যাবে না? জাস্ট উল্টে যাবে আর কি, বুঝতে পারছিস তো? বোঝা না? আচ্ছা, এবার বলতেছে চাপ কত গুণ বৃদ্ধি করতে হবে, তার মানে ডেল্টা পি জানতে চাইছে না? ডেল্টা পি যদি বাইর করি আমরা, ডেল্টা পি বাইর করলে P2 মাইনাস P1, তার মানে কত আসে? P1/2 আসে, হাফ আসে। আচ্ছা, হাফ পি, রাইট। এখন এটাই কি আনসার তাহলে নাকি? না, এটাকে P1 দিয়ে ভাগ করতে হবে। এইটা হচ্ছে চাপের পরিবর্তন, কত গুণ বৃদ্ধি করতে হবে বলছে। বৃদ্ধি তো না, এটা তাহলে হ্রাস হবে আর কি। এটা এখানে বৃদ্ধির জায়গায় অঙ্ক একটু ভুল হয়েছে, সরি। কত গুণ হ্রাস করতে হবে, তাহলে বলেন কি করা লাগবে এবার? অতএব P2 ইকুয়াল টু, এটা কি বল, ভাই এটা কি বৃদ্ধি তো হবে মনে হয়, কারণ আমরা তো আয়তন হ্রাস করছি, আয়তন হ্রাস করলে চাপ বৃদ্ধি হবে না? আমি কি ভুলভাল করতেছি কিনা আবার একটু দেখতো বাবা। এটা বৃদ্ধি হওয়ার কথা, বৃদ্ধি করতে হবে। আচ্ছা, আমার একটু ভুল হইতে পারে, আমি একটু দেখে নিই। চাপ প্রথমে এটা ছিল, ভলিউম প্রথমে কোনো একটা কিছু ছিল, অবনমিত করতে হলে চাপ কত গুণ বৃদ্ধি করতে হবে। ভলিউম 2 হচ্ছে 2/3 V1,
তাহলে P2 এর মানটা কত আসবে? P2 এর মানটা হচ্ছে 3/2 P1 আসবে। P1 ও ঠিকই আছে, সরি আমি কি বলতে বল। হ্যাঁ, তাহলে চাপ হচ্ছে 1.5 গুণ করতে হইছে, চাপ হচ্ছে 1.5 গুণ করতে হইছে। তাহলে বলেন তো আমাকে একটু গুণ বৃদ্ধি। কতটুকু বৃদ্ধি করতে হবে? এটা হচ্ছে 1.5 P1, এটাকে কি লেখা যায় শুধুমাত্র P1 প্লাস কত বলেন তো 0.5 P1 না হয়ে গেছে? তাহলে কত গুণ বৃদ্ধি করতে হচ্ছে? আনসার হচ্ছে 0.5 গুণ, এটাই আনসার। আমার আগে ডেল্টা পি তো বের করার দরকার ছিল না। বুঝেছো কি বন্ধুগণ নাকি? এই তো সহজ। তারপরে কোথায় আসা অঙ্ক? কুয়েটে। বলেন কেমনে করা যায়? 80 সিসি গ্যাসের আয়তন 20% বর্ধিত করা হলো, কিন্তু চাপের কোনো পরিবর্তন হলো না। প্রারম্ভিক তাপমাত্রা এত হলে গ্যাসটি কত তাপমাত্রা উত্তপ্ত করা হয়েছিল? তার মানে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। বসাও। প্রথম অবস্থার চাপ কত ছিল? ও চাপের কোনো পরিবর্তন করে নাই, চাপের কোনো পরিবর্তন করে নাই, তাহলে পিপি কাটা। তাহলে ভলিউম 1 কত ছিল? ভলিউম 1ই ছিল না, 80 সিসি ছিল। ঠিক আছে। ভলিউম 2 হলো 1.2 ইনটু ভলিউম 1 যেহেতু 20% বৃদ্ধি। টেম্পারেচার প্রথমে ছিল 298 ইকুয়াল টু ভলিউম 2 কত? 20% বর্ধিত করার মানে কি বলেন তো? 80-র সাথে আরো 1.2 গুণ করা। হ্যাঁ 80-র সাথে আরো যোগ করা হয়েছে 80 ইন্টু 0.2, এটা আর কি, ডিভাইডেড বাই টেম্পারেচার 2 কত এটা আমাদের লাগবে। একটু ক্যালকুলেটর টিপ দিয়ে দেখো তো কত আসে T2 এর মানটা, দেখি আনসার মিলাই। এখানে থাকে 96, 96 ভাগ 80 ইন্টু 298, 298 চেয়ে একটু বেশি হবে আর কি। অ্যান্সার সি হবে। কেন সি হবে? ডিগ্রি সেলসিয়াসে বের করে দেখছো? মানে এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে, কেলভিন, হ্যাঁ 273 বাদ দিয়ে দেখো। তাহলে ঠিক আছে। ওকে ওকে। তারপরে একটি গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে 50 ডিগ্রি সেলসিয়াস করা হলো, গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে বলো? 25 থেকে 50 করছে, তার মানে আয়তন কি দ্বিগুণ হবে? না এটা কেলভিন স্কেলে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? V1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে V2 বাই T2। V1 এর মান কত ছিল? কিছু একটা ছিল। V1 বাই টেম্পারেচার 1 কত ছিল জানি? 298। V2 এর মান হচ্ছে আমরা জানি না। তারপরে T2 এর মানটা কত? কত জানি? 300 কত আসে? 23 আসে না? 323। তাহলে এবার দেখো V2 কত আসে? 323 ভাগ 298 কত? 1.0839 এত V1। তাহলে বলেন আনসার কোনটা? আনসার কত? এটাকে লেখা যায় V1 প্লাস 0.0839 V1 লেখা যায় না? বুঝিয়াছো? কত গুণ বৃদ্ধি পাবে বলছে, তাহলে আনসার কোনটা বলেন তো? আনসার কিন্তু এইটুকু, এত গুণ বৃদ্ধি পাইছে। সবাই কি বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে বুয়েটে আসা প্রশ্ন, এভারেস্টের অঙ্ক, সেই বিখ্যাত অঙ্ক। হিমালয়ের পাদদেশে বাতাসের চাপ এত কিলো প্যাসকেল, তাহলে এটাকে ধরলাম প্রেশার 102 কিলো প্যাসকেল। এই অঙ্ক করছোস না একাডেমিকে? বাচ্চা জিনিস। তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার 1 হচ্ছে 288 কেলভিন। এভারেস্ট শৃঙ্গে তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ওইখানকার টেম্পারেচার হচ্ছে 250 কেলভিন আর কি। সেখানে বাতাসের চাপ প্রমাণ অবস্থার চেয়ে কত কম, মানে ওইখানকার চাপটা বাইর করতে হবে। চাপ বের করার পরে কি করা লাগবে বলেন তো? ওই চাপটাই কি আনসার? 1 অ্যাটমসফিয়ার থেকে বিয়োগ করা যাবে না। P2 এর মান কোন এককে আসবে বলেন তো? কিলো প্যাসকেল এককে আসবে। তারপরে যেটা করা লাগবে P2 ভ্যারিয়েশন 101.325, এইটা হচ্ছে আনসার, এইটা হচ্ছে আনসার। ভ্যারিয়েশন কেন লিখছি বুঝছো তো? আমি তো জানি না কোনটা বড় হবে কোনটা ছোট হবে, তবে এটার মান ছোট আসার কথা না? P2 এর মান ছোট আসার কথা না 101.325 থেকে?
টেম্পারেচার কম ওইখানে। আচ্ছা, স্থির চাপে একটি নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে কত ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করলে তার আয়তন দ্বিগুণ হবে? মুখে মুখে করতে হবে এই অঙ্ক, খাতা কলম নেওয়া যাবে না। এখনো পারে না, সহজ তো। 25 ডিগ্রি সেলসিয়াস হতে কত ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করলে আয়তন দ্বিগুণ হবে? ভলিউম 2 টোয়াইস V1 হবে, তার মানে অতএব টেম্পারেচার 2 অবশ্যই কি টোয়াইস বড় হাতের T1 হবে। তো প্রথম টেম্পারেচার ছিল কত? 25 ডিগ্রি, মানে 298 কেলভিন। তাহলে বলেন তো টেম্পারেচার 2টা কত হবে? 298 দ্বিগুণ হয়ে যাবে, মানে কত? 596 কেলভিন হবে। এই 596 কেলভিন থেকে আবার 273 বাদ দিয়ে দেখো কত হয়, কত হবে? 323 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে কিন্তু জানতে চেয়েছে কত ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করলে। এখানে একটা একার আছে দেখতে পাচ্ছ, কত ডিগ্রি সেন্টিগ্রেড এ মানে হচ্ছে ফাইনালটা জানতে চাইছে, ফাইনালটা জানতে চাইছে। কত ডিগ্রি সেন্টিগ্রেড যদি বলতাম উন্নীত করতে বলছে, কই সেই অঙ্ক দেয় নাই, দিতে বলছিলাম বলতে ভুলে গেছে। আচ্ছা, কত ডিগ্রি সেন্টিগ্রেড উন্নীত করলে যদি জিজ্ঞাসা করতো তাহলে আনসার কত হইতো বলেন? তখন আবার ডিফারেন্স বাইর করা লাগতো। বুঝছো কি তোমরা আমার কথা? আচ্ছা, ওকে, বুঝেছো আশা করি। তারপরের অঙ্কে যাচ্ছি। 900, এই বইটা আসাঙ্ক, হ্যাঁ এই যে দেখছো, মনে পড়ছে। 950 মোল গ্যাস বহন করার জন্য 200 লিটার আয়তন বিশিষ্ট সিলিন্ডার তৈরিতে। তাহলে অঙ্ক করার সময় কেমনে করবা? পরীক্ষার প্রশ্নের মধ্যে এটা লিখবা এন, এটা লিখবা ভি, পাশে লেখার সময় নাই, জায়গাও নাই, এভাবে মেরে দিবা। সিলিন্ডার তৈরিতে এত মেগাপ্যাসকেল শক্তি বিশিষ্ট স্টিল ব্যবহার করা হবে, মানে এইটা তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, পি ম্যাক্স এটা সহ্য করতে পারে। গরমকালের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির বিবেচনায় উক্ত স্টিলটি ব্যবহার করা যাবে কিনা তা নির্ণয় করো। বলেন তো কি করা লাগবে? পিভি ইকুয়াল টু এনআরটি। হ্যাঁ, প্রেশারের মানটা আমরা একটু বের করে দেখি যে ওই ম্যাক্সিমাম প্রেশারের চেয়ে বড় হয় নাকি ছোট হয়। ভলিউমটা কত লিখবো? 200 লিটার। আচ্ছা, তাহলে 200 লিটারে কি রাখবো নাকি চেঞ্জ করব বলেন? হ্যাঁ, চেঞ্জ করা উচিত, প্যাসকেলে আছে না, এই কারণে আর কি। তাহলে 200 × 10⁻³ কত লিখবো? -3। তাহলে এটা কিসে নিলাম? এটা নিলাম আমরা হচ্ছে মিটার কিউবে। আচ্ছা, তারপরে কি করব? ইকুয়াল টু মোল নাম্বার কত? মোল নাম্বার হচ্ছে 950 আর এর মান লিখবো হচ্ছে তাহলে এখন 8.314। টেম্পারেচার কত জানি? 50 ডিগ্রি সেলসিয়াস, মানে কত আসে? 323 কেলভিন। আচ্ছা, এখান থেকে তাহলে পি এর মানটা বের করবা। পি এর মানটা বের করার পরে কি করা লাগবে বলেন? পি লেস দ্যান পি ম্যাক্স হলে কি করা যাবে? ব্যবহার করা যাবে নাকি যাবে না? যাবে। তবে এখানে না আর একটা চালাকি করা যেত, আমার এই মুহূর্তে মাথায় আসলো। কি চালাকি বলতো? ও না, ঠিক আছে, সরি, আমি এখানে ভাবছিলাম কিলো প্যাসকেল আছে। যদি কিলো প্যাসকেল থাকতো, আপনারা বলেন তো, তাহলে এইটাকে আমি 200 রেখে দিলেও কাজ হয়ে যাইতো না? তখন একবারে আমরা প্রেশারটা পাই যেতাম হচ্ছে কিলো প্যাসকেল এককে আর কি। তখন এটা 8.314 বসাইতাম। ওকে, পারবি তো? বুঝছিস কনসেপ্টটা? ওকে বাবু, ইঞ্জিনিয়ারিং ক্লাসে এরকম দৌড় দিতে হবে। আর আমার তো মূল কনসেপ্ট হয়ে গেছে, এখন জাস্ট প্র্যাকটিস, একটু হায়ার লেভেলের অঙ্ক টঙ্ক আর কি। আর কি আর হায়ার লেভেল, কয়েকটা আছে পরের দিকে, লাস্টের দিকে। এটা রুয়েটে আসা অঙ্ক, এই টাইপের অঙ্ক আরও কয়েকবার চুয়েটে আসছে। এত কেলভিন তাপমাত্রায় এত চাপে 1 মিটার ব্যাসার্ধের একটা বেলুনকে সমুদ্রপৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া হলে নির্দিষ্ট উচ্চতায় বেলুনের ব্যাসার্ধ 3 মিটার হয়েছে। যত উপরে গেছে বেলুনের ব্যাসার্ধটা বেড়ে গেছে, কারণটা কি বলেন তো? নিচের দিকে চাপ কি ছিল? বেশি ছিল। উপরের দিকে গেছে, চাপ কমে গেছে। আচ্ছা, তাহলে এই জায়গার রেডিয়াস আমরা জানি R1 নাম দিলাম, এইখানকার রেডিয়াস আমরা জানি R2 নাম দিলাম। ওকে, বেলুনের ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার, ওই উচ্চতায় ও এত তাপমাত্রায় বেলুনটির ভিতরে চাপ কত হবে? কোন সূত্র দিয়ে করা লাগবে বলেন তো? P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2। শেষ। P1 এর মান কত? P1 এর মান কত? 101.325। V1 এর মান কত বলে ফেলেন, বলেন। V1 এর মান কত লিখবো? V1 এর মানটা তোমাদের করা উচিত কি জানো? 1 কিউব। বুঝছো আমি কি করছি? উপরে নিচে না, ডানে বামে তো একই জিনিসই থাকতো। 4/3 পাই তো সেম।
চালাকি করতে হবে, তা নাহলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় টাইম পাবা না রে ভাই। যে পরিমাণে কম সময় থাকে। P2 এর মান কত? P2 এর মান, বেলুনটির ভিতরে চাপ কত হবে এটা জানতে চাইছে, P2 বাইর করতে বলছে। P2 এর মান কত লিখবো? 3 মিটার ব্যাসার্ধ, তাহলে 3 এর কিউব বাই টেম্পারেচার 2 কত? টেম্পারেচার 2 কত আল্লাহ জানে, 252 কেলভিন। এই তো শেষ, বাচ্চা জিনিস, নিজেরা করবা। এটা কি শুধু 98? যদি আমি হ্যাঁ খালি ইকুয়েশনটা লিখি আর পরের লাইনে ডাইরেক্ট অ্যানসার লেখা দিই তাহলে হবে? হবে হবে, কোনো সমস্যা নেই। তবে আমার ব্যক্তিগত অভিমত, তোমরা মান লেখার অভ্যাস করো। মান লেখার অভ্যাস করলে সুবিধা যেটা, বিশ্বাস করো ভাই, নিজেদেরকে অনেকেই এক্সপার্ট মনে করে কিন্তু ক্যালকুলেটরে মান বসাইতে যেয়ে ঝামেলা করে ফেলে। সেই জন্য একবার মানে তুই সূত্র না লেখ, তুই সূত্র আকারে মান লেখ, এইটা আরও ভালো প্র্যাকটিস। আমার কথা কি বুঝছিস? ডিরেক্ট মান বসাইতে বসাইতে যাওয়া, কিন্তু প্রচুর পোলাপ্যান্ডে দেখছি ওই মান বসায় না বলে ক্যালকুলেশনে ভুল করে ফেলে। যদি তুমি সঠিক করে আসতে পারো আমার তো কোনো সমস্যা নেই, বাট চান্সেস আর হাই, এই আর কি। ওকে, সো এখান থেকে যে P2 বের হবে এটাই আনসার, বুঝতে পারছি আমরা। তারপরের অঙ্কে যাই। এত তাপমাত্রা এত চাপে একটি বেলুনের ধারণ ক্ষমতা 0.5 লিটার হয়। ধারণ ক্ষমতা মানে বুঝছেন তো, ভলিউম 1। এত তাপমাত্রায় ও এত চাপে বেলুনের ধারণ ক্ষমতার কি পরিবর্তন আসবে, কি জানতে চাইছে? V2, এর পরিবর্তন ডেল ভি কত? শেষ হয়ে যাবে, নিজেরা পারবা। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, বাচ্চা জিনিস। আমি জাস্ট তোমাদের বলতে চাচ্ছি একটু লক্ষ্য করা, আর কিছু না আর কি। এখন এই লক্ষ্যটা দেখা গেল আমার সাথে ক্লাসে তোমার প্র্যাকটিস হচ্ছে, পরীক্ষার হলে হচ্ছে না, তাহলে তো কিছু করার নাই ভাই। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা এত হতে কত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে তার আয়তন 3 গুণ হবে যদি একই সাথে তার উপর চাপ এত থেকে এততে অবনমিত করা হয়। আমাকে একটু মানগুলো বলো দেখি, ধরতে পারতেছো কিনা। P1 এর মান কত? 2 অ্যাটমসফিয়ার 2। V1 এর মান কত? দেওয়া নাই। V1। T1 এর মান কত? 298 P2 এর মান কত? 1.5 না 0.5? 0.5 কিভাবে বুঝলেন? এ আছে এ থাকার মানে ওইটাই ফাইনাল, ঠিক আছে। V2 এর মান কত? ওইটা বের করবো নাকি? 3v1 ও 3v1। T2 এর মান কত? এটা বের করব, এটা বের করতে হবে। পারবা নিজেরা, ঠিক আছে। আগের অঙ্কই না? আগের অঙ্কই তো নাকি? না ভাই, কেন না? কোথায় চেঞ্জ, কোথায়? এ নাই তো, এটা হ্রাস করছে 0.5, কি করব তাহলে বলেন? এটাই সাথে আসছে ভাই। এটা হচ্ছে 1.4। ও না সরি, এই অঙ্ক না, দাঁড়া। আরে ওই অঙ্কটা দিতে বললাম, ওটাও দেয় নাই। ও দিছে দিছে দিছে, সরি। হ্যাঁ ঠিক আছে, এবার বলো কি চেঞ্জ আনতে হবে। এখানে কত হবে? 1.5। এই যে এত অ্যাটমসফিয়ার অবনমিত করা হয়, তার মানে আগে যা চাপ ছিল তার চেয়ে এটা কমাইছে, তার মানে বর্তমান চাপ হচ্ছে 1.5। সবাই বুঝছেন কি? জি ভাইয়া। এই ছোটখাটো প্যাচ একটু লক্ষ্য করতে হবে। আচ্ছা এই অঙ্ক করো, বাচ্চা জিনিস। এত তাপমাত্রা একটি 25 লিটারের এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রতি সিসিতে এত সংখ্যক বিউটেন অণু থাকলে গ্যাস সিলিন্ডারের চাপ নির্ণয় করো। কোন সূত্র দিয়ে করব? PV equals to N এই জায়গায় N W by M এর করতে হবে। এন ডাব্লিউ বাই এম আসবে না? ও এন বাই এন এ আসবে, রাইট। এই যে এবার বলো দেখি, ডেটা বসাও একবারে দেখি। প্রেসারের মান কত লিখবো বলেন? প্রেসার তো বের ও প্রেসার আমরা বের করব। ভি এর মান কত লিখবো? V এর মান লেখা যায় 25 লিটার। আচ্ছা লিখলাম। এন এর মান কত লিখবো বলেন? N এর মান ওই 4.65 into 10 to the power 20। 4.65 ইন্টু 10 টু দি পাওয়ার 20, এটাই তো লিখবো তাই না? হ্যাঁ আছাড় দিয়ে মাইরে ফেলবো। পিসি আছে। এটা হচ্ছে প্রতি সিসিতে যে পরিমাণে গ্যাসের অণু আছে, ইন্টু কত করা লাগবে বলেন? 25 into 2500। 25 কিন্তু লিটারে, আর এটা প্রতি সিসিতে। 1 সিসি মানে কি 1000 লিটার, তার মানে এটাকে আবারও গুণ করতে হবে কি দিয়ে বলেন তো? 1000 দিয়ে। এই ভুল করে আসা যাবে না ভাই, খবরদার। অ্যাভোগাড্রো নাম্বার নিজেরা বসাবো। আর এর মান কত লিখবো বলো? 0.0821। 0.0821। টেম্পারেচার কত জানি? 298 কেলভিন। শেষ।
এই অঙ্কের প্যাচ হচ্ছে জাস্ট এইটুকু জায়গায়, যে 25 দিয়ে কেউ গুণ করে কিনা, মানে 25,000 দিয়ে। তারপরে এত তাপমাত্রা, আচ্ছা এই এই অঙ্কে চাপ আসবে কোন এককে? অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার। আচ্ছা, এত তাপমাত্রা একটি তরলকে বাষ্পীভূত করায় তা এত লিটার আয়তন দখল করে, চাপ এত অ্যাটমসফিয়ার ও ভর এত গ্রাম হলে তরলের আণবিক ভর কত? কোন সূত্র? আচ্ছা, এটা কি গ্যাস আদৌ? এর ক্ষেত্রে কি এই সূত্র অ্যাপ্লিকেবল? বাষ্পীভূত করা হয়েছে। বাষ্পীভূত করার পরে গ্যাস হয়ে যায় না? এইখানেই ক্যাচাল। এই তরল দেখে অনেকে ভয় পায়, তরলের কিছু নাই, তরলকে বাষ্পীভূত করা হয়েছে। চাপের মান কত লিখবো? 0.967 ইন্টু ভলিউম কত লিখবো? 0.35 লিটার। তাহলে লিটার অ্যাটমসফিয়ার, ঠিক আছে। ডাব্লিউ এর মান হচ্ছে কত? 0.802 গ্রাম। এম এর মান কত ওইটাই বের করব, ইন্টু আর এর মান হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 373 কেলভিন। আমাকে বলেন এইখান থেকে যে এমটা পাবো সেটাই কি আনসার হবে নাকি অন্য কিছু হবে? কারণ গ্রাম পার মোল এককে আসতেছে, তবে অবশ্যই লিখিত পরীক্ষা যেহেতু, এইখানে গ্রাম পার মোল লিখে তারপরে একটু কষ্ট করে লেখো, অতএব আণবিক ভর ইকুয়াল টু এত, এককটা ফেলে দিয়ে। ঠিক আছে, এই কাজটা একটু কষ্ট করে করে এসো। আচ্ছা প্রশ্ন আছে। বলো। আমরা সূত্রের সময় একটা জিনিস পড়ছিলাম যে মানে গরম শূন্য তাপমাত্রায় গেলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, কিন্তু কোথাও তো এটা পড়ি নাই যে তাপমাত্রা কমাতে থাকলে এক পর্যায়ে তরল হয়। কিন্তু এই জায়গায় তো বলা আছে তরল থেকে বাষ্প হয়েছে, তাহলে কি এটা আদৌ আদর্শ গ্যাস ছিল? আচ্ছা, প্রথম প্রশ্নটার সাথে এটা সম্পর্ক নাই। আমি প্রথম প্রশ্নটা সুন্দর প্রশ্ন, ওটা উত্তর দিয়ে নেই। তোমরা কি এই ব্যাপারটা বুঝছো? কোনো একটা গ্যাসের তাপমাত্রা কমাইতে থাকলে ওর তো একসময় তরল হয়ে যাওয়ার কথা, কিন্তু চার্লসের সূত্র মতো তো এটার আয়তন শূন্য হয়ে যাচ্ছে। আসলে তোমরা পানির ত্রৈধবিন্দু পড়ছো? জি ভাইয়া পড়ছি। ওই জিনিসটা একটু চিন্তা করে দেখো তো। এমন একটা তাপমাত্রা, এক্স্যাক্টলি চাপ দিয়ে যেমন খেলা করা যায়, ওইখানেও একই কাহিনী। এমন একটা প্রেসারে রেখে আমরা কাজ করব যেন সে তরল হওয়ার সুযোগ না পায়, শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ করতেছি। তাহলে তো প্রেসার জিরো লাগবে। জিরো বা নিয়ার জিরো লাগবে এমন একটা সিচুয়েশন, যদি তুমি চার্লসের সূত্রের আসল ওই প্রমাণটা পাইতে চাও যে সে তরল হচ্ছে না কিন্তু তার আয়তনহীন হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই অঙ্কের সাথে কি কানেকশন করলে আমি বুঝি নাই। মানে যে তরল থেকে যে বাষ্প হইলো, এটা কি আদৌ আদর্শ গ্যাস, মানে এমন অবস্থা পরিবর্তন করে? ও, মানে আদর্শ অনাদর্শ চিন্তা করে এখন বসাচ্ছি না, আমরা জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখতেছি। বাস্তবে তো আসলে কোনো গ্যাসই আদর্শ না, যদি না হাই টেম্পারেচার হয়, এক্সট্রিম হাই টেম্পারেচার হয়। বলেন তো আদর্শ আচরণ কখন করে? নিম্নচাপ উচ্চ তাপমাত্রা। এক্স্যাক্টলি। সো আমরা আপাতত গ্যাস যা দিছে এটাকে ধরে নিচ্ছি আদর্শ অবস্থায় আছে, এই জন্য আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি, বাট অ্যাকচুয়ালি তো করা যায় না আর কি। ওকে, আর কার জানি কি একটা প্রশ্ন ছিল? হ্যাঁ, আমার প্রশ্ন ছিল এখানে যদি তরলটাকে আংশিক বাষ্পীভূত করা, মানে পুরোটা বাষ্পীভূত না করা হয়, সেক্ষেত্রে ইন্নালিল্লাহ। হ্যাঁ, সেক্ষেত্রে মানে এখানে ম্যাথটা কেমন? যতটুকু, ধরো তোমার কাছে তরল ছিল হচ্ছে এত গ্রাম, তোমাকে যদি বলতাম যে এত গ্রামের অর্ধেককে আমি বাষ্পীভূত করছি, এত গ্রামের অর্ধেককে বাষ্পীভূত করায় এত চাপে এত আয়তন দখল করলো, এরকম যদি বলতো, তখন অঙ্কটাতে জাস্ট যে কাজটা করতাম, এই ভরের জায়গায় ওটার অর্ধেকটাকে আমরা ব্যবহার করতাম। আণবিক ভর তখন কি আসলে? আণবিক ভর মানে সিম্পলি বোঝ, যতটুকু গ্যাসকে আমি তরলীভূত করছি সেইটুকুরই আয়তন এটা, সেইটুকুরই চাপ কিন্তু এটা। সো তখন ওই আয়তন কম পাইতাম, নাইলে চাপ কম পাইতাম, কারণ পুরো গ্যাসটাকে তো আমি পুরো তরলটাকে তো আমি বাষ্পীভূত করি নাই। যতটুকু ভরের করব সেই অনুপাতেই তো আমাদের চাপ আর আয়তন তৈরি হবে। সো ডেটাগুলো তখন ওইভাবে চেঞ্জ হইতো। বুঝেছো? জি জি। ওকে। আর ভাইয়া এখানে তো মানে ভরটা বাড়িছে গ্রাম পার মোল আছে, মানে প্রতি মোলের ভর হচ্ছে তো গ্রাম, তো সেক্ষেত্রে আমাদের আণবিক ভর যখন লিখবো তখন আমরা এখানে মোল সংখ্যা বাড়ি করে মোল সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে না? না, বাড়িছে মানে প্রতি আণবিক ভর মানে কি, এক মোলের যে ভর গ্রামে প্রকাশিত যদি হয় ওইটাই তো আণবিক ভর। সো এই জন্য প্রতি মোলের ভর যত গ্রাম ওইটাই তার আণবিক ভর,
ওইটাকে আবার মোল সংখ্যা দিয়ে গুণ করবি কেন, পাগল নাকি আল্লাহ? ও আচ্ছা আচ্ছা বুঝছি। ওকে ঠিক আছে, তারপরে চলো, এত তাপমাত্রা একটি গ্যাসকে এত মিলিমিটার পানি চাপ প্রয়োগ করে এত আয়তন দখল করে, গ্যাসের আণবিক ভর কত? ক্যাসাল দেখছো কি করছে, কি আর কি করছে বলো? ওই যে পানি চালিয়ে একবারে অঙ্ক করতে হবে, 2-3 লাইনে করতে পারবো না, আমাকে বলেন কোন সূত্র বসাবো। এইবার তোমরা কষ্ট করে আমাকে মান বলো। W/M, W কই? এত তাপমাত্রা, আচ্ছা ধরো কোনো একটা ভর দিয়ে দিলাম আর কি, একটি 50 গ্রাম গ্যাসকে, বুঝলো? হ্যাঁ বলো এবার, একবারে বলবা মান, প্রেসারের মান কত লিখবো? 990 ডিভাইডেড বাই 1000 হোল ইনটু 1000 ইনটু 9.8। 990 ভাগ 1000 কেন? মানে এটার আগে মিটারে নিলাম, ও। তারপর এইচরোজি ফরম্যাটে যে চাপটা নির্ণয় করতাম। আচ্ছা হ্যাঁ, এইচ রোজি প্রেসারের জায়গায় বসানো লাগবে কি আমার? এইচ রোজি, এইচ এর মানটা 990 ইন্টু 10⁻³ করলাম, তাহলে মিলিমিটার থেকে কোথায় গেল আমার? মিটারে গেল, বুঝতে পারছিস তো? আবার রো দিয়ে গুণ করলে এটা এইবার রো আবার কত? 1000 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এই পুরো জিনিসটা হচ্ছে প্রেসার। বন্ধুগণ বুঝাচ্ছ কি আমার কথা? জি ভাইয়া। এই পুরোটা হচ্ছে এইচ রোজি, লিখে রাখলাম। আচ্ছা এই পুরোটার সাথে গুণ হবে কি এবার বলেন? ভলিউম 0.3 ইনটু 10 ইনভার্স 3। 0.3 ইন্টু 10⁻³ কারণ এটা ডেসিমিটার কিউবে ছিল, এটা গেল এখন মিটার কিউবে, ইকুয়াল টু মোল নাম্বারের জায়গায় কি লিখবো জানি? W/M, 50 ভাগ হচ্ছে এম, পুরাটা তো এসআইতে করতেছো, তাহলে কি এখানে 50 রাখা যাবে? 50 টাকা তাহলে এম আর কি গ্রাম পার মোলে আসবে। হ্যাঁ তাহলে 50 রাখতেও কোনো সমস্যা নেই, তাহলে আর এর মান বসাবো 8.314, 8.314। টেম্পারেচার হচ্ছে 200 মানে কত হয়? 473 কেলভিন। এই তো শেষ, তাহলে এখান থেকে যে এম বের হবে ওইটাই তোমার আনসার। তবে ওই গ্রাম পার মোলে আসবে, ওইটাকে আবার ওই গ্রাম বাদ দিয়ে লিখবে আর কি। এই বন্ধুগণ এই জায়গাটা বুঝছো, পানি চাপ দেওয়া থাকলে কি করতে হবে? জি ভাইয়া। ঘনত্ব নিয়ে কিন্তু অনেক কাজ আছে, দেখবা কুয়েটের প্রশ্ন আসলে দেখবা কাইন্দে দিবা একদম, আজকে নাই আগামী দিন ক্লাসে আছে। ও এটা আইআইটির কোয়েশ্চেন, আয় হ্যাঁ এখানে লেখে নাই কেন? এগুলো তো না লিখলে আমাদের মার্কেটিং হবে কিভাবে? এই কোশ্চেনটা করছো, বিখ্যাত প্রশ্ন তো। একটি 10 লিটার আয়তনের পাত্রে মধ্যে 200 প্যাসকেল চাপে এত তাপমাত্রায় 0.5 মোল এ গ্যাস এবং এক্স মোল বি গ্যাস মিশ্রিত আছে, দেওয়া আছে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক জুল পার মোল পার কেলভিন এককে। সুতরাং এক্স এর মান কত? এক্স বুঝছো তো, এই যে বি এর যে মোল সংখ্যাটা সেটা হচ্ছে এক্স দিয়ে লেখছে। বলেন তো কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে? PV equal AM equal to LRT। এক্স্যাক্টলি, এটা কোনো প্যাচেরই অঙ্ক না, কিচ্ছু নাই এর মধ্যে। 0.5 মোল এ আছে একটা পাত্রে, 0.5 মোল এ আছে আর কি আছে? এক্স মোল হচ্ছে বি আছে। তো এখন তোমাদের একটু আগেই বলছিলাম ভার্সিটির ক্লাসের পার্টটাতে যে মিশ্র গ্যাসের জন্য, হ্যাঁ মিশ্র গ্যাসের জন্য কিন্তু আমরা পিভি ইকুয়াল টু এনআরটি অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন ওই জিনিসটাই করে দিব, পিভি ইকুয়াল টু মোল নাম্বার অফ এ প্লাস মোল নাম্বার অফ বি ইনটু হচ্ছে কি আরটি। বলেন প্রেসার কত লিখবো? 200 প্যাসকেল ইনটু, কনভার্ট করতে হবে নাকি এভাবে রাখবো? কোনটা? এভাবেই রাখি, কেন? কারণ জুল পার মোল পার কেলভিন বলা আছে, মানে এসআইতে আছে, রাইট। আচ্ছা তাহলে এবার বলো ভলিউমটা কত লিখবো আমরা? 10 লিখবো, ইকুয়াল টু মোল নাম্বার কত? 0.5 প্লাস হচ্ছে এক্স, আর এর মান লিখবো হচ্ছে কি আর, না 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 আর, ইনটু টেম্পারেচার কত? টেম্পারেচার 1273, এই বেটা 1000 কেলভিন। 1000 কেলভিন। আচ্ছা আর এর মান কেন আর লেখছি বুঝছো তোমরা? হ্যাঁ বুঝতে পারছি, মানে ওরা তো বলেই দিচ্ছে যে আর আর হিসাবেই রাখতে আর কি। আচ্ছা তাহলে এখান থেকে আমার কিসের মান বের করতে হবে? এক্স এর মান। এই বাচ্চা অঙ্ক কে করে রে বাবা? শুধু আইআইটি বলে লাফাইলে হবে? 0 0 0 0 কাটলাম, আরো একটা জিরো, আরো একটা জিরো কাটে, তাহলে বলেন আর মাইনাস 0.5। এখানে আসবে হচ্ছে, হ্যাঁ এক্স ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইডেড বাই আর মাইনাস কত? 0.5। এইটাই আনসার।
আইআইটির কোশ্চেন, কি একটা অবস্থা আছে। আইআইটি নিয়ে হাসাহাসি করতেছি না, বাট ওদের প্রশ্ন সহজও আছে আর কি, শেখার মতো, যে এটা ইজি। আচ্ছা, এইটা তো বিখ্যাত প্রশ্ন, করছো না এটা একাডেমিকে তোমরা? অ্যালভিওলাই, অ্যালভিওলি নামক ছোট ছোট থলে থেকে অক্সিজেন রক্তে ব্যাপিত হয়, ফুসফুসের ভিতর থাকে। অ্যালভিওলির গড় ব্যাসার্ধ হচ্ছে 5 × 10⁻³ সেন্টিমিটার এবং এর ভিতরে বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 14% মোল। যে বাতাসটা আমি টেনে নিলাম এর মাত্র 14% হচ্ছে অক্সিজেন টেনে নিছি, ঠিক আছে? তার মানে অ্যালভিওলির মধ্যে হ্যাঁ 0.14 হবে বেসিক্যালি মোল ভগ্নাংশ আর কি। আচ্ছা, যদি অ্যালভিওলির ভেতরের চাপ 1 অ্যাটমসফিয়ার এবং শরীরের তাপমাত্রা এত ডিগ্রি ফারেনহাইট হয়, ফারেনহাইট থেকে কেলভিনে চলে যাবেন, তবে একটি অ্যালভিওলির ভিতরে অক্সিজেন অণুর সংখ্যা হিসাব করো। কোন সূত্র দিয়ে করবো বলো? এটাকে কেলভিনে নিব, পিভি ইকুয়াল টু এনআরটি। পি এর মানটা বের করা লাগবে, এরপর পিভি ইকুয়াল এনআরটি। বলো প্রেসারের মান কত লিখবো? 1 অ্যাটমসফিয়ার। 1 atmosphere আচ্ছা, ভলিউমটা কত লিখবো? ওই যে ভলিউম যা আছে এটা এই যে গড় ব্যাসার্ধ দিছে, গড় ব্যাসার্ধ মানে এক একটা অ্যালভিওলিতে এক এক সাইজে, তাহলে 4/3 পাই, পাই আর আর এর মান কত? 5 × 10⁻³ ছিল। তাহলে এবার যদি আমি লিখি কি বলে মিটার কিউবে যাচ্ছি, তাহলে কি করা লাগবে বলেন? 10⁻³ আমরা অ্যাটমসফিয়ারে বসালাম না, তাহলে মিটার কিউবে যাব কেন? তাহলে কিসে যাব? লিটারে? আমরা এটা সিসিতে বের করে তারপর লিটারে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার পুরোটার কিউব দিলাম, দিয়ে এই পুরোটার আবার ইনটু কত হবে? 10⁻³ বুঝতে পারছেন তো? প্রেসার 1 অ্যাটমসফিয়ার আর এই পুরোটা হচ্ছে ভলিউম, এই পুরোটা হচ্ছে ভলিউম। 4/3 পাই আর কিউব, পুরোটা হচ্ছে ভলিউম ইন লিটার, ভলিউম ইন লিটার। আচ্ছা, তারপরে বলেন পিভি ইকুয়াল টু এন এর মান কত বসাবো? এন এর মান কত বলেন? এর মান ওইটাই তো আমরা বাইর করব। এটাই বের করব। ভেতরে অক্সিজেনের অণুর সংখ্যা। আচ্ছা, এখন এইখানে বড় হাত ছোট হাতের এন না লিখে আমি যদি বড় হাতের n/n এ লিখি তাহলেও তো হয়, ইন্টু আর এর মান কত লিখবো এবার? তাহলে আমরা 0.0821। টেম্পারেচার কত হবে? টেম্পারেচার কত জানি, এটা কত আসে কেলভিনে দেখতো? কেলভিনে কত? ওই যে ক্যালকুলেটরের ঢাকনায় থাকে না, 392 392। 392.8। আচ্ছা 0.8। এইখান থেকে তোমার যে বড় হাতের এনটা বের হবে, সেই এনটা বের হবে কি বলো তো? অণুর সংখ্যা কিছু একটা বের হইলো, এত মোট বাতাসের অণুর সংখ্যা। টি বাতাসের অণু। এটা কিন্তু টোটাল বাতাসের অণুর সংখ্যা বের হয়েছে, সবাই কি বুঝছো ব্যাপারটা? বাতাসের টোটালি এতগুলো অণু আছে, এখন এটা কিন্তু আনসার না। তাইলে বলেন তো এবার কি করা লাগবে? ওই 0.14 দিয়ে গুণ করে অতএব অক্সিজেন অণুর সংখ্যা হবে হচ্ছে ওই যে বাক্সটা আসছে সেটার 14%, তার মানে এইটা ইনটু হচ্ছে 0.14, এটাই আনসার। বাবারা সবাই বুঝছিস কি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তারপরে চলেন বুয়েটে আসা অঙ্ক। একটি 5 লিটার আয়তনের পাত্র 4 গ্রাম হাইড্রোজেন ও 7 গ্রাম নাইট্রোজেন দ্বারা ভর্তি করা হলো। তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হলে পাত্রের চাপ কত? পিভি ইকুয়াল টু এনআরটি, এটার মোল সংখ্যা। মোল নাম্বার অফ হাইড্রোজেন প্লাস মোল নাম্বার অফ কি নাইট্রোজেন। এই বাচ্চা বাচ্চা অঙ্ক, পারবেন তো আপনারা নাকি? মোট চাপ বাইর করতে হবে। পি ওটা বসানোর আগে কি কোনো বাংলা লাইন লেখা লাগবে? আরে না, কোনো বাংলা কি এর বাংলা লাইন বেড়া, ইঞ্জিনিয়ার হইতে আইতেছস কি তুই? কি ডিব্বা নাকি? বাংলা। আচ্ছা, আরে তারা আমার পোস্টে যে গালিগালাজ করতেছে, আজকে একটা ভিডিও দিয়েছি। বলেন বুয়েটে আসা। হ্যাঁ কি কোথায় পাওয়া গেছে? নেটে পাওয়া গেছে? নেড়ে 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 প্রমাণ পাত্র চাপের নিচের কোন গ্যাসটির মোলার আয়তন সবচেয়ে বেশি? ভয়াবহ সুন্দর প্রশ্ন, আমার খুব পছন্দের প্রশ্ন। হাইড্রোজেন। কোনটি নয় না? 4 লিটার না? আরে গরু,
প্রমাণ তাপমাত্রা ও চাপে, মানে সবার একই তাপমাত্রা একই চাপে আছে, বুঝছেন? আবার মোলার মোলার আয়তন মানে কি 1 মোলার আয়তন, তা প্রমাণ তাপ পিভিটি, 22.4 লিটার। পিভিটি আবার এন সবই সমান, তাহলে তো 14 গোষ্ঠী সমান হবে। বুঝতে পারছিস কি শিশু জিনিস? জি ভাইয়া, বুঝতে পারছি। বুটেক্সে আসা প্রশ্ন, এটা আগে এক সময় বুয়েটে আসছিল, পরে ওইখান থেকে কপি করছে বুটেক্সে। বায়ুতে আয়তন হিসাবে 21% অক্সিজেন বিদ্যমান, 5% অদাহ্য পদার্থ আছে, এমন 1 কেজি কয়লার দহন ঘটাতে প্রমাণ অবস্থায় কত আয়তন বায়ু প্রয়োজন? বলা। মানে আগে 1 কেজি থেকে 5%টা বিয়োগ করতে হবে, তারপর যেটা পাওয়া যাবে ওটার সাথে তখন বিক্রিয়ার সমীকরণটা লিখতে হবে, ওই জায়গা থেকে অক্সিজেনের একটা মান আসবে, ওটা দিয়ে আমরা ওই মূল ভগ্নাংশ ব্যবহার করে বায়ুর পরিমাণ নির্ণয় করব। 1 কেজি কয়লা নিছো, তার মধ্যে 5% ফালায় দাও, ওটা কাজে লাগবে না, ওটা ভেজাল, ওটার মধ্যে পুড়বে না ওটা। তাহলে বলেন তো, কয়লা, দাহ্য কয়লা কতখানি আমাদের? 1000 গ্রাম মাইনাস 1000 এর 5 ভাগ কত? 100। তোমরা কি বুঝেছো বন্ধুরা আমার কথা? কত আসে দেখো তো, এটা জি ভাইয়া। 50 950, হ্যাঁ 950 কি গ্রাম, গ্রাম গ্রাম। এত গ্রাম কয়লা। আচ্ছা, তাহলে বায়ুতে আয়তন হিসাবে 21% অক্সিজেন আছে। এখন বলতেছে দহন ঘটাইতে প্রমাণ অবস্থায় কত আয়তনের বায়ু প্রয়োজন। এখন বলেন তো, কয়লার সাথে আপনি অক্সিজেনের বিক্রিয়াটা ভাবেন, কার্বন ডাই অক্সাইড হয়েছে, ঠিক আছে। এখন এখানে কতখানি কয়লা পোড়ানো হয়েছে? এটা তো 12 গ্রাম কয়লা পড়ছে। 12 গ্রাম কয়লা পোড়ানোর জন্য এখানে অক্সিজেন লাগলো কতখানি বলেন তো? 22.4 লিটার, যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে হয় থাকে। এখন তাহলে একটু ভাবো ভাই, হয়ে গেছে? বলো কি লেখা উচিত এবার আমাদের? হ্যাঁ, ঐকিক নিয়ম। 12 গ্রাম 12 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য আমার 22.4 লিটার কি লাগতেছে? অক্সিজেন। তাহলে 1 গ্রাম কার্বন পোড়ানোর জন্য কি লাগবে? আর কত গ্রাম? 950 গ্রাম কার্বন পোড়ানোর জন্য কি লাগবে? তাহলে 22.4 ইন্টু হচ্ছে 950 ভাগ হচ্ছে কত জানি? 12। একটু করে দেখতো ভাই কত লিটার আসে? 1773.33। এত কি লিটার? এত লিটার। এইটা এত লিটার কিন্তু অক্সিজেন লাগবে, এটা কিন্তু আনসার না, বুঝছো? তোমারে বলছে বাতাস নেওয়া লাগবে কতখানি। এবার কি করা লাগবে বলেন তো? এটারে 100/21 দিয়ে গুণ করতে হবে। আমরা এবার বলবো যেটা, তোমার যদি 21% কি আছে দেখেন তো, 21% অক্সিজেন আছে, তার মানে 21 লিটার অক্সিজেন প্রয়োজন হলে বায়ু নিতে হবে কতখানি বলেন তো? 100 লিটার। এই সবাই বুঝছিস আমার কথা? জি ভাইয়া। এই একা একা বুঝতেছে আফনান, আর কেউ বুঝে না? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 21 লিটার অক্সিজেন প্রয়োজন হলে বায়ু নিতে হবে, পুরোটা লিখি, বায়ু নিতে হবে 100 লিটার। তাহলে অতএব কত লিটার জানি আমার লাগবে? এই যে 1773.33। এত লিটার অক্সিজেন প্রয়োজন হলে বায়ু নিতে হবে। পারবা বাকিটা নিজেরা, শেষ। ওইটাই আনসার, ওইটা করলে যা আসে সেটাই তোমার উত্তর। এটা বুয়েটে আসা একটা অঙ্ক, পরে ওইখান থেকে বুটেক্সে গেছে আর কি। ওকে, তারপরে সাস্টে আসা প্রশ্ন দেখি। সাস্টে আসা প্রশ্ন কিভাবে করিব বলেন? 64 গ্রাম অক্সিজেন মানে 2 মোল অক্সিজেন একটা আবদ্ধ পাত্রে এত তাপমাত্রায় এত চাপ তৈরি করে, ওই পাত্রে এত গ্রাম নাইট্রোজেন গ্যাস কত তাপমাত্রায় রাখলে একই চাপ তৈরি করবে? হোয়াট আ কুল কোয়েশ্চেন। ওই একই তাপমাত্রা 600, কারণ দুইটার মোল সমান। 64 গ্রাম অক্সিজেন মানে কি 32 কত 2 মোল না? হ্যাঁ, আর 56 গ্রাম মানেও 2 মোল, তো যেহেতু মোল সমান তাহলে একই কন্ডিশন। 56 গ্রাম নাইট্রোজেন, এটার মানে কত? 28 দুগুণে 56, মানে এটা হচ্ছে 2 মোল নাইট্রোজেন গ্যাস। 600 কেলভিন। কত তাপমাত্রায় রাখলে একই চাপ? তার মানে অবশ্যই 600 কেলভিন, যেহেতু মোল সমান তাহলে বাকি সব। এই অঙ্কটা যদি গাণিতিকভাবে আমি দেখাইতে চাই, ধরো রিটেন অঙ্ক, তোমার গাণিতিকভাবে দেখা আসতে হবে, কেমনে করবা কও?
অনুপাত দিয়ে দিব, পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে অনুপাত করে দিব, হ্যাঁ ওইখানে চাপ মানে দুই জানিয়ে ভাগ দিয়ে দিব। এই দেখো পিভি ইকুয়াল টু তো এনআরটি, তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারি পি ইকুয়াল টু কি বলা যায় বলেন তো, এনআরটি বাই কত ভি, বুঝতে পারছিস? তাহলে দুইটা গ্যাসের চাপ সমান হবে, দুইটা গ্যাসের চাপ সমান হবে মানে কি বলেন তো, এই N1 R1 T1 বাই V1 ইকুয়াল টু কত আসবে N2 R2 T2 বাই V2। এবার তুমি আরও স্মার্টার ইকুয়েশন বানাইতে পারো N1 T1 বাই V1 ইকুয়াল টু N2 T2 বাই V2, কারণ হচ্ছে কি ওই আর তো সমান। এরপর আরও কাহিনী করতে পারো, তোমার একই পাত্রের মধ্যে রাখছে না, আয়তন তো একই, হ্যাঁ ডি কনস্ট্যান্ট, তার মানে তোমার ভিও কনস্ট্যান্ট, ভিও ফালায় দাও, N1 T1 ইকুয়াল টু N2 T2। নতুন নতুন সমীকরণ বানাবা পরীক্ষার হলে, কনসেপ্ট ঠিক থাকলেই হয়। আচ্ছা এবার আসো ভার্সিটি 1 ক্লাসে কে জানি জিজ্ঞেস করছিল ভাই বাষ্প ঘনত্ব জিনিসটা কি, কেউ একজন তোমরা জিজ্ঞেস করছিলে, আমি পরে এড়াই গেছি কারণ ইউনিভার্সিটির ওদের জন্য লাগবে না একেবারেই, ওদের মন খারাপ হবে ওইটা নিয়ে ডিটেল আলোচনায় যায় নেই, কারণ কোনো দরকার নেই অযথা মাথার মধ্যে প্রেশার নিয়ে। এই যে তোমাদের সাথে আলোচনা হবে ঘনত্ব আর বাষ্প ঘনত্ব নিয়ে কি জিনিস। প্রথম কথা হচ্ছে ঘনত্ব তো সবাই বাইর করতে পারো, যে কোনো জিনিসের ভর ভাগ হচ্ছে আয়তন, শেষ। এখন বাষ্প ঘনত্ব জিনিসটা কি, এটা আসলে একটা অনুপাত, সেই অনুপাতটা আমরা কেন হিসাব করি, হাইড্রোজেনের সাপেক্ষে কোনো একটা স্পেসিফিক গ্যাস কত ভারী এটা বোঝার জন্য বাইর করি। তো সেই অনুপাতটা তাহলে কীভাবে বুঝতেই পারতেছেন, যে কোনো একটা গ্যাসের ভর ডিভাইডেড বাই একই টেম্পারেচার প্রেসারে সেম ভলিউমের হাইড্রোজেন গ্যাসের ভর নিতে হবে। তাহলে বলেন তো বাষ্প ঘনত্বের একক কী হবে? কোনো একক নাই, কারণ দুইটাই ভরের অনুপাত। কোনো এককই হবে না। এখন এখান থেকে তোমাদের এখানে আমি একটা মজার ব্যাপার দেখাই, বাষ্প ঘনত্বকে কী দিয়ে প্রকাশ করে বলো তো, বড় হাতের ডি, বড় হাতের ডি ইকুয়াল টু তোমাকে উপরে কি বলছিল বলো, উপরে নিতে বলছিল কোনো একটা গ্যাসের ভর, কতখানি গ্যাসের ভর নিতে হবে এটা কি বলে দিছিল? যে যা ইচ্ছা তাই নিতে পারো, উপরেরটা যা ইচ্ছা তাই নিবা, নিচেরটা কি করবা সেম টেম্পারেচারে সেম প্রেসারে সেম ভলিউমের হাইড্রোজেন গ্যাস নিবা। এখন ধরো কেউ একজন করলো কোনো একটা গ্যাসের 1 মোল পরিমাণ নিয়ে তার ভর নিল, বোঝো নাই? কোনো একটা গ্যাসের মোলার ভর বাই 2, হ্যাঁ কোনো একটা গ্যাসের 1 মোলের ভর নিল, তাহলে উপরে আমরা কি লিখতে পারবো বড় হাতের এম। তাহলে এবার নিচে কি করা লাগবে বলেন তো, একই তাপমাত্রা ও চাপে তুমি দেখবা যে এখানে একটা 2 আসে, তখন তুমি খেয়াল করবা এম ইকুয়াল টু কত বলেন তো, টোয়াইস ডি। নিচে কেন 2 আসছে বুঝছেন? হাইড্রোজেনের উপরে যদি ওই গ্যাসের তুমি নাও 1 মোলের ভর, তাহলে নিচে তো তোমার হাইড্রোজেনেরও 1 মোলের ভর নেওয়া লাগবে, 1 মোলের ভর নিলে তো 2 আসে, দ্যাটস ওয়াই এম ইকুয়াল টু টোয়াইস ডি। তোরা কি বুঝছিস বাবা? জি ভাইয়া বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী গেল। এরপরে চলেন, এই যে কোনো পদার্থ কত বেশি কম্প্যাক্ট, ওখানে 2 গুণ গ্যাসের ভর নিতাম, কারণ হাইড্রোজেন তাহলে কি 4 হ্যাঁ রেশিও তো একই থাকতো, রেশিও তখন একই থাকতো, তুমি ওটা মানে দ্বিগুণ পরিমাণে নিলে এইটাও দ্বিগুণ পরিমাণেই নিতা, ওই বস্তুর রেশিও একই থাকতো। ওইটাকে আমরা বাষ্প ঘনত্ব বলি, যে কোনো একটা গ্যাস হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী, বুঝেছেন? আচ্ছা এখন ঘটনা হইতেছে দেখো কোন একটা পদার্থের ঘনত্ব কি বোঝায়, পদার্থটা কত বেশি কম্প্যাক্ট, তাই না, কত বেশি গাঢ়। যেমন ধরো সীসা, তোমরা ধরছো কিনা হাতে আমি জানি না, প্রচণ্ড ভারী কিন্তু লোহার মতোই দেখা যাচ্ছে, রূপার মতো চকচকে, বাট উঁচা করতে গেলে দেখবা খবর আছে আর কি। আর বাষ্প ঘনত্ব কি বোঝায়, কোনো একটা গ্যাসীয় পদার্থ একই অবস্থার হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী। ঘনত্ব কি যে কোনো পদার্থের বের করা যায় নাকি যায় না বলেন? ঘনত্ব হ্যাঁ যে কোনো পদার্থেরই বের করা যায়, কিন্তু বাষ্প ঘনত্ব বের করতে গেলে অবশ্যই কি লাগবে, শুধুমাত্র বায়বীয় পদার্থ। বায়বীয় বলতে গ্যাসীয় পদার্থ, রাইট। তারপরে কি বলছে, ঘনত্ব কঠিন তরল বাষ্প যে কোনো পদার্থের হইতে পারে, কিন্তু বাষ্প ঘনত্ব শুধুমাত্র গ্যাসীয় পদার্থেরই হয়। ঘনত্বের একক থাকবে এই যে একক কেজি পার মিটার কিউব, গ্রাম পার লিটার, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু বাষ্প ঘনত্বের কোনো একক নাই। এই ছোটোখাটো জিনিস জেনে রাখলাম। আচ্ছা এই প্রশ্নটাতে টাইপিং একটু ভুল হয়েছে, আমি একটু ঠিক করে দেই, এখানে হচ্ছে 35.5 হবে। তাহলে বলো ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস। এখান থেকে ছোট্ট একটা জিনিস তোমরা জেনে নিলা, ক্লোরিন গ্যাস একটা কেমন গ্যাস বলো তো? প্রথম বিশ্বযুদ্ধের সময়ের বিষাক্ত গ্যাস এটা। প্রথম না দ্বিতীয়? এই গরু, ক্লোরিন গ্যাস প্রথম বিশ্বযুদ্ধে না, এই মানে হাজারে হাজারে ঝাঁকে ঝাঁকে ইহুদি, প্রথম বিশ্বযুদ্ধ।
ইহুদি মারছিল কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। গরু কিছু জানে না ইতিহাস, তোকে ডিব্বা বানায় দিব, পড়ালেখা ঠিক মতো কর। আচ্ছা তাহলে আনসার হবে কোনটা? ক্লোরিন। ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাস। ওকে, তারপরে বুয়েটে আসা প্রশ্ন, বলেন উত্তর দেন। নিচের কোনটিকে প্রমাণ বায়ুচাপে তাপ দিয়ে তরলে পরিণত করা যায় না? না, ন্যাপথালিন তরল হয়ে যায়। এটা খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড। না, সোডিয়াম ক্লোরাইডও করা যায়। কপার ক্লোরাইড। লোহা আর সোডিয়াম ক্লোরাইড রিয়েল লাইফেই করা যায়। আর ন্যাপথালিন অবশ্যই করা যায়, কারণ এটা জৈব যৌগ। কিন্তু এটা কেমনে সম্ভব? এগুলো না সব আয়নিক। আয়নিক সমযোজীর ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। তোমরা ঊর্ধ্বপাতনের মূলনীতি জানো? মানে ঊর্ধ্বপাতিত পদার্থ যারা হয় তারা কেন ঊর্ধ্বপাতিত হয়, এটা কি জানো? জানো না? আচ্ছা, কারণ এটা তরল না হয় সরাসরি গ্যাসীয় হয়ে যায়। সে তো তুই ফেনোমেনাটা বললি, কিন্তু এটা কেন হয় ওদের ক্ষেত্রে, কেন হয় এই ঘটনাটা, এটা কি জানো? আচ্ছা চলো, এটাই সত্য কথা, তোমাদের বইতে নাই। এটা আমাগো আমলের বইতেও ছিল না, কিন্তু স্যারদের কাছে আমরা কথায় কথায় শুনতাম। দেখো খুব মনোযোগ দিয়ে শোনো, এখন এই অধ্যায়ের জিনিস বলতেছি না, গভীর জ্ঞান দিচ্ছি, ঠিক আছে? যে কোনো একটা পদার্থ কেন ঊর্ধ্বপাতিত হয়, আগে একটু তরলের হিসাব নিকাশ বোঝেন। তাড়াতাড়ি বলেন, কোনো একটা তরলকে আমি রেখে দিয়েছি, সে তার ফেজ ট্রানজিশন হচ্ছে, ফেজ মানে বুঝো তো, তার দশা পরিবর্তন হচ্ছে, তার দশা পরিবর্তন করে দুইটাতে যাইতে পারে, একটা হচ্ছে গ্যাসীয় আর একটা হচ্ছে কঠিন। হ্যাঁ, সে অটোমেটিক্যালি কোন ফেজে যায় বলে মনে হয় তোমাদের, বলো? যদি তাপ গ্রহণ করে তাহলে গ্যাসীয় যায়, আর তাপ ত্যাগ করলে তাপ গ্রহণ বর্জন কিছু না, আমি জাস্ট রাইখা দিছি, এক গ্লাস পানি রেখে দিছি, এবার চিন্তা কর তাহলে গ্যাসীয়, মানে বাষ্পায়ন প্রক্রিয়া। কেন কেন? বাষ্পায়ন ঘটে। আরে তুই তো কণা আছে সংঘর্ষ ঘটে গতিশক্তি প্রাপ্ত হয়ে গ্যাসীয় হয়ে যায়। পছন্দ হইতেছে না, বায়ুহীন জায়গায় রাখলেও একই ঘটনাই ঘটে, বায়ুর কণার সাথে ব্যাপন হয় অনেকটা। আচ্ছা, এর সঠিক উত্তর হচ্ছে এনট্রপি। সিস্টেম এনট্রপি বাড়াইতে চায়। সো তাহলে কঠিন যে কোনো পদার্থ স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে যদি পরিণত হয়, ওটা তরলেই পরিণত হবে। তরল যদি কনভার্ট হয়, ফেজ ট্রানজিশন হয়, তাহলে সে গ্যাসেই যাবে। আমার কথা কি বুঝছেন আপনারা? বিকজ তারা এনট্রপি বাড়াইতে চায়। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে কোনো তরলকে রেখে দিলে এই কারণে তরলের উপরে কিছুটা বাষ্প পাওয়া যায় ওই তরলেরই, এই কারণেই তোমার আমার জামা কাপড় শুকায়, তা নাহলে জীবনেও জামা কাপড় শুকাইতো না, একা একাই বাষ্পীভূত হইতে থাকে। এখন কোনো একটা তরলের উন্মুক্ত পৃষ্ঠতলে যে বাষ্প পাওয়া যায়, সেই বাষ্পটা একটা আবদ্ধ পাত্র কল্পনা করলে একটা কোনো একটা চাপ সৃষ্টি করবে না ওইখানে, বলেন তো? জি ভাইয়া। এই চাপটাকে আমরা বলি ওই তরলের কি চাপ বলো তো? বাষ্পচাপ। এটাকে বলে তরলের বাষ্পচাপ। এখন আমাকে একটু বলো, যে তরল যত বেশি উদ্বায়ী, সেই তরলের বাষ্পচাপ কি তত কম না বেশি? বেশি বেশি। যে তরল যত উদ্বায়ী তার ভ্যাপার প্রেশার, মানে সরি ইংরেজি লিখে ফেলাইলাম, বুঝিস? ভ্যাপার প্রেশার মানে বাষ্পচাপ, ভ্যাপার প্রেশার তত কি বলেন তো? বেশি। আচ্ছা, এখন এই ভ্যাপার প্রেশারের ডিরেকশন নাই, এটা তো চাপ তো সব দিকেই সমান পরিমাণে চাপ দিচ্ছে, তাই না? হ্যাঁ, টেনসর মেনসর অত কঠিন কথা কইস না, সহজ কথা শুন। প্যাসকেলের সূত্রে কি বলছে? চাপ সব দিকেই সমান প্রয়োগ করে, তাই তো? কিন্তু আমাদের হিসাবের সুবিধার্থে একটা জিনিস ধরে নেওয়া লাগে, গড় মুভমেন্ট বা ওভারঅল মুভমেন্ট কোন দিকে আসলে? তরল থেকে বায়বীয়র দিকে না? তার মানে ডিরেকশনটা কোন দিকে বলেন তো আমাকে একটু? ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী। এখন মজার ব্যাপার হইতেছে যেটা, সমস্ত তরলই কিন্তু আসলে বাষ্পীভূত হইতে চাচ্ছে, কিন্তু তাকে হইতে দিচ্ছে না কে? কে বাধা দিচ্ছে তাকে বলো তো? সুপ্ত তাপের অভাব। ওরে গরুরে, কত কঠিন কঠিন কথা বলে, সহজে চিন্তা কর। আরিফ ভাই বলছে সব তরলই বাষ্পীভূত হইতে চায়, কিন্তু সে হইতে পারে না। কি কারণে পারে না বলেন? কে তাকে বাধা দিচ্ছে? একজন ছোট্ট বন্ধু বলে দিল, বায়ুমণ্ডলীয় চাপ বলে একটা ব্যাপার আছে। এই মণ্ডল সাহেব, তোমরা আমার কথা বুঝতেছ না। এই মণ্ডল সাহেব তাকে না ঠাইসে ধরে রাখে, তারা যাইতে দেয় না।
আমার কথা কি বুঝিছো? এইটাকে আমরা বলি অ্যাটমসফিয়ারিক প্রেশার, এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। সো এইখানে আসলে একটা মারামারি হয়, অ্যাটমসফিয়ারিক প্রেশার এগেইনস্ট কি বলেন তো? ভ্যাপার প্রেশার। এখন তাহলে বলো, আমাকে একটু তাড়াতাড়ি বলো, তরলের স্ফুটনাঙ্ক কাকে বলে? বলেন, স্ফুটনাঙ্কের সংজ্ঞা কি? কোনো নির্দিষ্ট চাপে কোনো তরল যে তাপমাত্রায় বাষ্পীভূত হওয়া শুরু করে তাকে ওই চাপে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। তোরে খুব ভালো ছাত্র ভাবছিলাম, এখন তোরে দেখতেছি ক্লাস 9-এর আমার হোলামেনের লগে বসাই দিলে তোরে হাগু করাই দিবে। এই কে পারিস স্ফুটনাঙ্কের সংজ্ঞা? ক্লাস 9-এর ডেফিনেশন দিতেছে, আর কেউ পারবি না? কিছু হইল ওইটা? সেটা বাসিস নাকি? যে তাপমাত্রায়, জোরে বল কি? তরলের বায়ুমণ্ডলীয় তরলের বাষ্পচাপ আর বায়ুমণ্ডলীয় চাপ সাম্যাবস্থায় থাকে। কোন তরলের বাষ্পচাপ, আমার হাতের লেখা ভালো হচ্ছে না, তোরা ঠিক মতো লিখে নিস। কোন তরলের বাষ্পচাপ ওই স্থানের কোন চাপের সমান বলেন তো? বায়ুচাপের সমান হয়, তাকে ওই তরলের ওই স্থানের স্ফুটনাঙ্ক বলে। তোমরা কি কথাটা বুঝছো? কেন এরকম বলে? কেন এরকম বলে বলেন তো? কোন একটা তরল কি চাচ্ছে? সে বাষ্পীভূত হইতে চাচ্ছে, ঠিক কিনা? সে বাষ্পীভূত হইতে চাচ্ছে কিন্তু হইতে পারতেছে না, কার কারণে বলেন তো আমাকে একটু? বায়ুমণ্ডলীয় চাপের বায়ুমণ্ডলীয় চাপ তারা ঠাসায় ধরে রাখছে, আর তুমি নিচে থেকে তাপ দিচ্ছ, তুমি মোটিভেট করতেছো, চলে যা চলে যা, উড়ে যা উড়ে যা, বেরোয় যা। ওরে উপর থেকে ঠাসায় ধরে রাখছে কে? বায়ুমণ্ডলীয় চাপ। এখন তাপ দিতে দিতে তাপমাত্রা বাড়তে বাড়তে এমন একটা তাপমাত্রা আসবে যে তাপমাত্রায় তার যে বাষ্পচাপ সেটা ওই লোকেশনের ওই জায়গার বায়ুচাপের সমান হয়ে যাবে। যখন উপর আর নিচের প্রেশারটা সমান হয়ে যায় তখন কি হবে? উপর নিচ দুইটাই একই জিনিস, দুইটাই গ্যাস। যখন উপরের আর নিচের চাপ সমান হয়ে যাবে তখন এখানে একটা সাম্যাবস্থা বিরাজ করবে। তখন স্বতঃস্ফূর্তভাবে কোনো তরলের অণুর বাষ্পীভূত হইতে আর কোনো বাধা থাকবে না। তোমরা কি আমার কথা বুঝো নাই? ওইটাকে আমরা বলি তরল স্বতঃস্ফূর্তভাবে ফুটতে শুরু করছে। ওই ছোটদের ভাষা হচ্ছে যখন তরলটি টকবক করে ফুটতে থাকে, ওইসব গণিতের ভাষা না, বিজ্ঞানের ভাষা না, বিজ্ঞানের ভাষা হচ্ছে এটা, যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ ওই স্থানের বায়ুচাপের সমান হয় তখন মানে কি বলে এটাকে, আর কোনো বাধা থাকে না তরল বাষ্পীভূত হওয়ার জন্য, তখনই টকবক করে তুমি ফুটতে দেখো। সবাই কি বুঝছেন আমার কথা? ভাই বাষ্পচাপ তো পরিবেশের চাপের তুলনায় বেশি হওয়ার কথা ছিল না, যে বেশি হলে ওটা মানে বাধাটা অতিক্রম করে উপরে চলে যাবে। এই জন্য আমি সাম্যাবস্থা শব্দটা ব্যবহার করছি। আসলে চাপ যখন সমান হয় তখনই আসলে গ্যাস যাওয়া শুরু করে যায়। এবং তুমি মনে হয় লক্ষ্য করো নাই, একটু যদি ভালো করে তাকায় দেখো, এখানে আমি একটু শতানি করছি, দুষ্টামি করছি, তুমি কি লক্ষ্য করছো? ওই যে দেখো, এই যে দেখো, আমি শুধু উপরের দিকে ফাটাইছি তা না, আবার নিচের দিকেও আনছি, দেখছো নি? আমি লোকটা খুব খারাপ। আসলে ঘটনা হয় কি, যখন বাষ্পচাপ আর বায়ুচাপ সমান হয়ে যায় তখন উভয় দিকে যাওয়া আসা করে ইজিলি, মানে কোনো বাধা নাই। তারপরেও যেহেতু নিচে থেকে তাপ দেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি, আমরা দেখি ওভারঅল অ্যাভারেজ কাউন্ট করলে যাচ্ছেই বেশি, আসতেছে কম, তখন আমরা বলি তরলটা ফুটতেছে। আপনারা কি বুঝছেন আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। এইটা হচ্ছে যে কোনো তরলের স্ফুটনাঙ্কের সংজ্ঞা। এইবার শুনে রাখেন, এবার শ্বেতাব চন্দ্র আমাকে বলো, ঊর্ধ্বপাতিত পদার্থ কারা? থাপড়ে দাঁত ফেলে দেবো ছাগল কোথাকার, এতদিন ধরে পড়তেছিস তারপরেও এখনো শিখতে পারতেছিস না। যেসব পদার্থের বাষ্পচাপ আর বায়ুমণ্ডলীয় চাপ সমান ওগুলো ঊর্ধ্বপাতিত পদার্থ। মানে সাম্যাবস্থায় বাষ্পচাপ আর পরিবেশের চাপটা আসে। যেসব পদার্থের তরল অবস্থার বাষ্পচাপ
কি বলেন তো? স্বাভাবিক স্বাভাবিক বায়ুচাপের চেয়ে কম না বেশি? বেশি। বেশি। তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। একটু বুঝে দেখ, কোনো একটা পদার্থ আছে ভেবে নে। আচ্ছা, মোম গলাইছিস কেউ হাড়ির মধ্যে পাতিলে? গলাইছি, আচ্ছা, বা বরফ তো, ফেলছি, আচ্ছা বরফের গলন তো সবাই দেখছিস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইলেই পুরা বরফের খণ্ডটা কি একবারে পাড়াত করে তরল হয়ে যায়? না আস্তে আস্তে হয়। একটা একটা করে অণু হয়, একটা একটা করে অণু হয়, এভাবে জমে, তরল আকারে জমে। এবার ভাবেন, ধরেন আপনার কাছে এক টুকরা ন্যাফথেলিন ছিল, এইটাকে আপনি কোনো একটা পাত্রে রেখে তাপ দিচ্ছেন, এই পাত্রে রেখে তাপ দিচ্ছ, আম্মু বাসায় নাই, তুমি এক্সপেরিমেন্ট করতেছো। এখন ঘটনা হইতেছে বন্ধু, তাপ দেওয়ার ফলে একটা একটা করে অণু কঠিন থেকে কিসে পরিণত হচ্ছে? তরলে। তরলে যাওয়া মাত্রই, বোঝো তো, কঠিন থেকে তরলে যাওয়া মাত্রই, কঠিন থেকে সে তরলে যাওয়া মাত্রই সে বাষ্প তৈরি করতেছে, বাষ্পচাপ। ওই বাষ্পচাপটা যদি উপর থেকে আসা যে অ্যাটমসফিয়ারিক প্রেশার, তার চেয়ে না ওর যে নিজস্ব বাষ্পচাপ সেটা যথেষ্ট বেশি, তখন কি হবে জানো? এই বাষ্প তাকে ঠেকায় ধরে রাখতে পারবে না, ওকে তরল অবস্থায় ধরে রাখতে পারবে না। ও তরলে পরিণত হওয়া মাত্রই ফুস। তোরা আমার কথা বুঝোস না? জি ভাই বুঝতে পারছি, মানে এটা তরলে ঠিক যেই মুহূর্তে আসে ওই মুহূর্তে ও চাপের কারণে আসলে গ্যাস হয়ে যায়। এক্স্যাক্টলি। তরলে থাকতে পারে না, তার আগেই হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখন ঊর্ধ্বপাত, হ্যাঁ কেউ কিছু বলতেছো, বলো। এটা কি বলা যায় যে মানে ওই ন্যাপথলিনের গলনাঙ্কটা স্ফুটনাঙ্কের চাইতেও বেশি? গলনাঙ্কটা স্ফুটনাঙ্কের চাইতেও বেশি, যার ফলে মানে এটা তরলে যাওয়া মাত্রই আগেই স্ফুটনাঙ্কের চাইতে বেশি গরম হয়ে যাচ্ছে, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা কথা বলছো। বেশি বলবো নাকি সমান বলবো বা খুব কাছাকাছি বলবো বুঝতে পারতেছি না এই মুহূর্তে, বাট তোমার আইডিয়া ঠিক আছে, কাছাকাছি। হ্যাঁ, এখন আসো, একটা মজার ব্যাপার আমাকে একটু বলো, তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থগুলোকে তরল অবস্থায় পাওয়া যায় না, এইটা সত্য কথা, নাকি তরল অবস্থায় আমরা দেখি না সত্য কথা, কোনটা? আমরা দেখি না। আমরা দেখি না, তরল অবস্থা যে হয় না তা তো না, তরল অবস্থা হয়। এখন তোরা বুদ্ধি করে বল, বলতে না পারলে কিন্তু ডিব্বা বানাই দিব। বাড়ায় দিলে তরল অবস্থায় পাওয়া যাবে, সিস্টেমের চাপটা যদি বাড়ায় দিই তাইলেই হবে। সাবাস, কোশ্চেনের আগে আনসার চলে আসছে। মানে কাহিনী হচ্ছে যে যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থকে না তরল করা যাবে, তবে তাকে হাই প্রেসারে ধরে রাখলে তখন সে তরল হবে আর কি, তরল অবস্থাটা দেখা যাবে। এখন বাস্তবে বলো, ন্যাফথেলিনকে তুমি তরল বানায় আমাকে দেখাইতে পারবা কিনা, কিভাবে করবা ইন রিয়েল লাইফ? পানির নিচে নিয়ে যাব, পানির নিচে নিয়ে যেয়ে তারপর করব। পানির নিচে প্রেসার বেশি থাকে। তুই তো ডিব্বাও হইতে পারবি না, ডিব্বারা তো প্র্যাকটিক্যাল জ্ঞানে থাকে। এই বাকিরা বল, কোন বুদ্ধি? সেটা বলে দিল তো, খেয়াল করিস নাই? প্রেসার কুকারে নেন, প্রেসার কুকারে নেন, প্রেসার কুকারে করেটা কি, উপরে ঢাকনাটা দিয়া তোমারে প্রেসার বাড়ায় দেয়, কিছু বোঝো নাই? আচ্ছা ভাইয়া, তাহলে হেবার প্রণালীর যে অ্যামোনিয়া উৎপাদন, এটা পানির নিচে নিয়ে কিভাবে চাপ বাড়ায় পরীক্ষা করছিল? সে তো আর এক কাহিনী, সেটা তো সেই সময় প্রেসার কুকার ছিল কিনা আমরা জানি না, বাট আমরা এখন রিয়েল লাইফে কেমনে করব? প্রেসার কুকারের মধ্যে ন্যাফথেলিন বেশি করে রাখবা, রেখে তাপ দিবা, তাইলে ঢাকনা খুলবা, আস্তে করে দেখবা যে তরল পাওয়া যাচ্ছে। বুঝেছো? প্রেসার বাড়াইতে গেলে প্রেসার কুকারের মধ্যে যেতে হবে। এইবার এই কোশ্চেনের উত্তরটা বোঝেন, এটা ভালো করে বোঝেন। প্রেসার কুকার আসলে চাপ বাড়ায় রান্না করে। হ্যাঁ, এটা তুই জানোস না? কেমন কথা এটা ভাই, ক্লাস 8-এর জ্ঞান নাকি 9-এর জ্ঞান? পাহাড়ের উপরে রান্না করতে গেলে কেন আমাদের প্রেসার কুকার লাগে? কারণ পাহাড়ের উপরে কি বায়ুচাপ কম না? বায়ুচাপ কম বলে ওইখানে কি হচ্ছে, তাপ দিলে পানি উড়ে চলে যাচ্ছে, মাংস এখনো সিদ্ধ হয় নাই। তাহলে ওইখানে আমি আর্টিফিশিয়াল প্রেসার ক্রিয়েট করবো কেমন? উপরে ঢাকনাটা লাগাই দিব, তাহলে ভিতরের গ্যাস বের হইতে পারতেছে না, তার মানে কি ভিতরেই চাপ সৃষ্টি করতেছে। বুঝছিস কি আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, হ্যাঁ বুঝতে পারছি, এবার আমরা তাপ বাড়ায় দিতেছি কিন্তু আয়তন কনস্ট্যান্ট রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, এবার এই প্রশ্নটা আবার একটু কনসিডার করেন। নিচের কোনটিকে প্রমাণ যে বায়ুচাপ, নর্মাল যে প্রেসার, সেই প্রেসারে তাপ দিয়ে তরলে কনভার্ট করা যাবে না? ন্যাফথেলিনকে। কেন বুঝছেন? ন্যাফথেলিন হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, ওকে নর্মাল প্রেসারে তুমি তরলে কনভার্ট করতে পারবে না, ওটা আরো হাই প্রেসার দিয়ে তারপরে তরলে কনভার্ট করতে হবে। কেউ বুঝে না? জি ভাইয়া বুঝতে পারছি। কোশ্চেনটা তো ছোট, গায়ে গতরে মাংস নাই, কি নিরীহ একটা প্রশ্ন, বাট তার ভিতরে কত গভীর কথা বুঝতেছ। যদি বুঝে বুঝে পড়তে চাও, অনেক কিছু এরকম করা লাগবে। ঠিক আছে, চলো পড়াশোনা করি। ওকে, এটা কি, এ কে অঙ্ক করবে এগুলা?
পারবা? বলো কিভাবে করবা। এত তাপমাত্রা, equals energy to n by n এ আর হ্যাঁ এই যে দেখেন কিলো প্যাসকেলে আছে, তাহলে ওইটা ওইভাবেই থাকবে। এত ডেসিমিটার কিউব গ্যাস, তার মানে এটা কি লিটারে না? তার মানে বুঝতে পারছেন কোন ম্যাজিক? ওই যে দুইটা সেম গুণ করে দিই। ডেটা সব সেম থাকে। সব এসআইতে থাকবে, দ্যাটস ইট। আচ্ছা, তারপরে এত তাপমাত্রা, এত চাপে, এত গ্রাম একটি গ্যাস এত আয়তন দখল করে, গ্যাসের আণবিক ভর কত? কে করাবে তোদের এইসব অঙ্ক? সাস্টে আসা কোশ্চেন দেখি। এটা যে এত সুন্দর একটা প্রশ্ন, ও ম্যান, বিউটিফুল, মজা আছে এটাতে। বালা কি হবে বালা? কি আগু করে দিলে নাকি কোশ্চেন দিয়ে? অ্যানসার ডি। সমষ্ণ প্রক্রিয়া ধীরে ধীরে করছে, সমষ্ণ প্রক্রিয়া তার মানে বয়লের সূত্র মানবে। একটি সিলিন্ডার 2 অ্যাটমসফিয়ার চাপে এত তাপমাত্রায় 5 লিটার বাতাস রাখা আছে। খুব ধীরে ধীরে বাতাসের চাপ দ্বিগুণ করা হলে, বাতাসের চাপ দ্বিগুণ করছে বাট ধীরে ধীরে করছে, ধীরে ধীরে করার মানে সমষ্ণ প্রক্রিয়া করছে, টেম্পারেচার বাড়ে নাই, তোমরা বোঝো নাই। অ্যানসার ডি। জি ভাই বুঝতে পারছি, এটা থার্মোডাইনামিক্সের সমষ্ণ প্রক্রিয়া। দ্বিগুণ করা হলে বাতাসের আয়তন এবং তাপমাত্রা কত হবে বলো? কারণ বয়লের সূত্র অনুযায়ী আয়তন অর্ধেক হয়ে যাবে আর তাপমাত্রা কনস্ট্যান্ট আছে। চাপ যেহেতু দ্বিগুণ করছো, তাহলে আয়তন কি হবে? অর্ধেক হবে না? 5 লিটারের জায়গায় এইটা হইলো। এবার বলছে তো তাপমাত্রা কত হবে? তাপমাত্রা আগে কত ছিল? 27 ডিগ্রি, এখনো 27 ডিগ্রিতেই থাকবে, কারণ ধীরে ধীরে করছে। আপনারা কি বুঝছেন বন্ধুগণ সবাই? জি ভাই বুঝতে পারছি। ভয়াবহ সুন্দর একটা প্রশ্ন, ভয়াবহ সুন্দর, ফিজিক্সের সাথে ম্যাচ করে দিতে। এবং কনসেপ্ট আসলে ক্লিয়ার কিনা। রুয়েটের প্রশ্ন দেখি। এত তাপমাত্রায় এতবার চাপে, এই যে দেখো বারে নিয়ে তোমাদের নাচানাচি করাইতেছে। বার মানে মনে আছে? একবার মানে কত? অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার। আচ্ছা, এত তাপমাত্রা এত চাপে একটি গ্যাস এত আয়তন দখল করে। যদি গ্যাসের চাপ এতবারে সংকুচিত করার ফলে এত আয়তন দখল করে, তবে গ্যাসের শেষ তাপমাত্রা বাইর করো। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তোমরা পারবা। এই অঙ্কটা আনছি কেন? এই বারের কথা বলার কারণে। বলেন তো এই অঙ্কে লাস্ট প্রেশারটা কত? ফাইনাল প্রেশারটা P2 7.5 কেন বুঝছেন তো? ওইখানে একটা এ আছে দেখেন। এ আছে এ আছে আচ্ছা, এত তাপমাত্রা এত চাপে দূর কে করে? এইখানে আনছি কেন এই অঙ্ক? এই যে মাঝে মধ্যে এইগুলা দেখে আপনারা ঘাবড়ায় যান, এইটার মানে কি বলেন তো? এটা কিছুই না, 2/73 এটা যা আসে তাই এটিএম। এত অ্যাটমসফিয়ার, এই মানে এইটাই অনেকে বুঝে না, কেন জানি না আমি। অনেক মেধাবী বাট এগুলো বুঝে না। ওরে বাবা, কতবার আসছে বুয়েটে, আইইউটিতে, সিকে, রুয়েটে। এই অঙ্ক করছো একাডেমিকে? শিশু অঙ্ক, খুব মজার। একটি পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আয়তন পাচ্ছি। আয়তন আসবে দেখবে 1000 মিটার কিউব, 1000 মিটার কিউব। আচ্ছা, কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে, মানে কি জানতে চাইছে? ডাব্লিউ এর মানটা কত? বাতাসের তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে টেম্পারেচার হচ্ছে 303 কেলভিন, আর আণবিক ভর হচ্ছে 29, তার মানে m ইকুয়াল টু 29, তাই না? আচ্ছা ঠিক আছে, এইবার চলো ডেটা বসাই, তারপরে কান্নাকাটি শুরু করে দেবা। বলো কোন সূত্র বসাবো? পিভি ইকুয়াল টু এমআরটি। ঠিক আছে বস, প্রেসারের মানটা কত লিখবো? এই প্রেসার তো দেয় না, 101,325 কেন বুঝিস? দেওয়া নাই বলে না গরু, এটা একটা পরীক্ষা কক্ষ, পরীক্ষাগার না, পরীক্ষা কক্ষ। সিম্পলি একটা ওপেন রুম, সেটার প্রেসার কত থাকে, কমন সেন্সগুলো চেক করতেছে আর কিছু না। আচ্ছা, তাহলে এইটা কেন লিখছি বলেন তো? 101,325 কেন লিখলাম? এসআইতে করবো তাই। ইনটু ভলিউমটা হচ্ছে 1000 মিটার কিউব, তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম, ইকুয়াল টু ডাব্লিউ এর মানটা বের করবো, এম এর মান কত? 29, ইনটু আর এর মান হচ্ছে 8.314, ইনটু টেম্পারেচার কত জানি? 303। আচ্ছা, এবার আমাকে একটু বলো, এখান থেকে যে ডাব্লিউটা বেরোবে এটাই তো আনসার নাকি? না, এটা গ্রামে আসবে। এইখানে যে ডাব্লিউটা এসেছে বন্ধু, এটা কিন্তু এসেছে গ্রাম এককে। সবাই কি বুঝতে পারছেন কি? জি ভাইয়া। কেন গ্রামে আসছে বুঝায় বলেন আমাকে। কারণ এটা 29 যে দাও আণবিক ভর, এটা গ্রাম আণবিক ভর। গ্রাম পার মোলে লিখছিলাম। ওরা যে আণবিক ভরটা দিছিল সেটাকে আমরা লিখছি এম হিসাবে। সো আণবিক ভর আর মোলার ভরের মানের মধ্যে রিলেশন কি? এখানে থাকে কি? গ্রাম পার মোল। সো এখানে পুরা জিনিসটা যেহেতু আমাদের মোল, তাহলে নিচে গ্রাম পার মোল, তাহলে উপরেটা আসছে গ্রামে। তাহলে এই গ্রামটাকে আবার তারপর 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিবা, পারবা? হ্যাঁ, দূর এই সব অঙ্ক কারা করে? এ পারবি না বাবা, জি ভাইয়া।
নতুনত্ব নাই এইসব অঙ্কে। মনে করো সূর্যের অভ্যন্তরে এই অঙ্ক যে কয়শবার আসছে ইঞ্জিনিয়ারিংয়ে আল্লাহ তাআলা জানে, বুয়েটে সিকের বুয়েটে 2বার লেখা, বহুবার আসছে এই জিনিস। সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো আছে তাদের গড় আণবিক ভর, ঘনত্ব এবং চাপ যথাক্রমে এত এত এত। গড় আণবিক ভর দিছে, তার মানে m = কত লিখবো 5.6। ঘনত্ব কত, ডেনসিটি 1.05। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত kg/m³। তারপরে কি বলছে, এটা কি চাপ, প্রেসারের মান 1.1 10⁻10 প্যাসকেল। তোমাকে বলছে তাপমাত্রা গণনা করো, T = কত। তাইলে বলো তো PM = DRT তে বসাই, কি করা লাগবে বলেন। প্রেসারের মান কত 1.1 10⁻10 ইন্টু m এর মানটা আমরা কত লিখবো 5.6 লিখবো না? ঠিক আছে আমার লেখা নাকি? 5.6 লিখলে তো অঙ্ক হবে না তো। কেন বুঝো নাই? এত কিন্তু গ্রাম পার মোলে। এই অঙ্কের প্যাচ হচ্ছে এই জায়গায়। এইটাকে আমার কি করা লাগবে এবার, ইন্টু 10⁻³ -3। SI তে নিয়ে করতে হবে। হ্যাঁ, এসআই তে নিয়ে করতে হবে। তারপরে ডেনসিটির মানটা কত দিছে ওরা, 1.05 kg/m³ থাকলো, আর এর মান লিখবো 8.314 ইন্টু টেম্পারেচার। এবার বের করা যাবে। এই অঙ্কের ক্যাচাল জাস্ট এই জায়গায় যে এম এর মানটা তুমি কনভার্ট করতে পারছো কিনা, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আসো বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলি দেই, এই যে এম মানে যে আণবিক ভর নাকি মোলার ভর, এই কনসেপ্টটাই যে তোমরা অনেকে এই বুড়ো বয়সে শিখতেছো, এটার একটা কাফফারা আছে, বুঝছো? সেই কাফফারাটা কি জানো? তোমার আশেপাশে বাসার কাছে যত বাচ্চা কাচ্চা আছে 8, 9, 10-এ পড়ে, তাদেরকে ডেকে এগুলো পড়াবা, তাহলে এই জ্ঞানের কাফফারা কিন্তু হবে না। মানে নিজের মধ্যে জ্ঞান লুকায় রেখো না, মানে মানুষকে শিখায়ও আর কি। চলেন। আচ্ছা ভাইয়া, হুম। একটা বিষয় একটু পরামর্শ দেন। আমার ছোট ভাইটা ওয়ান শটে আসক্ত, ওরে কি করা যায়? ওইগুলা মানে ওরে শুনতে চায় না। ওরে তুমি একটা ওয়ান শট দিয়ে দাও। আমার কথা বুঝো নাই? কিন্তু আমার ওয়ান শট থেকে তো কমন আসবে না। না, তোমার ওয়ান শট থেকেই ওর জীবনে কমন পেয়ে যাবে। ওয়ান শট মানে তোমার ওয়ান শট মানে তুমি বোঝো না এখনো, বাকিরা হা দিতেছে, তুমি কেন বুঝো নাই? ওরে তুমি একটা শট দিয়ে দাও। তুমি যদি শট দিতে না পারো, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও। এমন একটা শট দিব রে বাবা, ওর জীবনটা তামা তামা হয়ে যাবে। ওয়ান শটে আসক্ত তুমি, বড় ভাই তুমি কিছু বুঝতেছো না কেন? ও কোন ক্লাসে পড়ে? 9-এ উঠছে মাত্র। তবে এখনো তাহলে তো chemistry ভালোই একটা one shot দেওয়া অধ্যায় শেষ করে নাই। তোর বন্ধুরা বুঝতেছে, তুই কেন বুঝতেছিস না? হি ইজ ইন পারফেক্ট এজ ফর ওয়ান শট। একবারে শট একটা যে দিবি রে বাবা, মানে ও যদি 2-3-তে পড়তো তাহলে তো ওকে শট দেওয়া যাইতো না। ক্লাস 9 মানে চরম একটা শট দিয়ে দিবি। কি বলস তুই? তুই কেমন বড় ভাই হইলি বুঝলাম না। এটা কিছু হইলো? মান ইজ্জত। HSC 25 তুমি ব্রো, কামান, তুমি রাজপথের লড়াকু সৈনিক। আমি ভাবলাম কি নাকি কোয়েশ্চেন করবে ওয়ান শট। আচ্ছা, বলেন, এই অঙ্কটা আমার খুবই পছন্দের একটা অঙ্ক, তাড়াতাড়ি কেমনে করা যায়? একটা গ্যাসের 50টা অণুর ভর এত গ্রাম, এত তাপমাত্রা এত চাপে গ্যাসটির ঘনত্ব গণনা করো, কি করা যায়? মানে m নির্ণয় করতে হবে আগে, মানে এক মোলের ভরটা বের করব, আচ্ছা। তারপর ইউজ করে PM = DRT। 50টি অণুর ভর দেওয়া আছে, এত গ্রাম, এত তাপমাত্রা এত চাপে গ্যাসটির ঘনত্ব, তার মানে PM = DRT অ্যাপ্লাই করবো আলটিমেটলি, তাই তো? এটা করতে গেলে দেখো এম এর মানটাই তোমার কাছে জানা নাই, তো এম এর মানটা কিভাবে বের করে নিয়ে আসা যায়? দুইভাবে করা যায়। আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে মোল নাম্বারের একটা সূত্র শিখছিলাম আমরা, W/M, এটা ইকুয়াল টু আবার কি ছিল, বড় হাতের N ডিভাইডেড বাই NA। এনে আচ্ছা, তোমাদেরকে আমি একটু এই সুবাদে একটা কথা বলি, কেউ যদি বোঝো তাহলে ভালো, না বুঝলেও কোনো সমস্যা নেই। তোমাদের একটু জ্যামিতি ভরাই আর কি। তোমরা কি একটা কথা শুনছিলা কোনো দিন, কোনো একটা ত্রিভুজের, হ্যাঁ, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, এই কথা কোনো দিন শুনিছো? জি ভাইয়া শুনছি, সদৃশ্য ত্রিভুজ হলো। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তো ধরো এই দুইটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। সো এটা ধরো ABC, এটা ধরো DEF। তো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, অনুরূপ বাহুগুলো কোনটা? AB এর অনুরূপ কোনটা বলেন তো? DE না? তাহলে হ্যাঁ, AB এর AB বাই হচ্ছে DE ইকুয়াল টু, ধরো আমি এই পাশে নিলাম BC, তাহলে BC ডিভাইডেড বাই কি হবে? EF হবে না? বুঝতে পারছিস তো?
অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তোমরা কি টের পাচ্ছ এখানে আসলে ওই কনসেপ্টই কাজে লাগাইছে, কেউ বোঝো নাই? ডাব্লুটা কি? কোনো একটা গিভেন ম্যাস, কোনো একটা স্যাম্পলের ম্যাস, রাইট? এই এনটাও দেখো ওইটা কোনো একটা স্যাম্পলের পিস নাম্বার। নাম্বার। আচ্ছা, এই এমটা কি? ওই বস্তুটার এক্স্যাক্টলি 1 মোলের ম্যাস। হ্যাঁ। এইটা দেখেন, ওই বস্তুটার এক্স্যাক্টলি 1 মোলের নাম্বার। এটা হচ্ছে যে কোনো সংখ্যকের ভর ডাব্লিউ, তাহলে 1 মোলের ভর এম। রেশিওগুলো একই। বুঝাচ্ছ কি আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। না বুঝলে ভুলে যাও, এমনি কিছু বলি নাই, বাদ দাও। আসো, এখন আমরা ডাব্লুটার মান তো জানতাম, কি জানতাম? এই যে 50টি অণুর ভর, এটা জানতাম। তাহলে এখানে বসাবো 1.2 × 10⁻⁻⁻ কত? -21 গ্রাম বাই এম এর মানটা আমরা বাইর করব ইকুয়াল টু এন এর মান কত জানি? 50টা অণু। এই যে 50টা অণুর ভর এত, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর কত? এখান থেকে এই যে বের হয়ে আসবে, একই রেশিও। বুঝতে পারছিস তো? তাহলে এখান থেকে তোমরা এম এর মানটা বের করতে পারবা। এম এর মানটা কত আসে? 50 ডিভাইডেড বাই এন এ, কি লিখতেছি আবল তাবল? হ্যাঁ ঠিকই তো আছে, উল্টা হয়ে গেছে। সরি, উল্টাই দিতে হবে। হ্যাঁ, এটা যাবে উপরে। পাওয়ার ইনভার্স মান দিয়ে দিলেই হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এন এ ইন্টু 1.2 ইন্টু 10⁻⁻21। এবার কি লেখা ঠিক আছে আমার? এত কি গ্রামে আসবে না? বুঝতে পারছিস তো? ভাই এটা ঐকিক নিয়মে করা যাইতো না? আচ্ছা, এবার আবার একজন চাইতেছে ঐকিক নিয়মে করতে, সেটার টেকনোলজি বুঝাও আমাকে, কি করবা? 50টি অণুর ভর এত হলে 6.02 × 10⁻23 অণুর ভর কত? 50টি অণুর ভর 1.2 10⁻⁻21 গ্রাম। তাহলে একটা অণুর ভর কত আর অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর কত, তাই না? অতএব জি ভাই। এনএটি অণুর ভর 1.2 × 10⁻⁻21 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ হচ্ছে কত? 50। তোমরা কি লক্ষ্য করেছো যে এই বস্তুটা যা এসেছে এই বস্তুটাও তাই এসেছে? এনে এনে ওই জিনিস বাই 50/50। এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটা ভালো লাগছে এম এর মান বের করার জন্য? হোয়াট ডু ইউ থিঙ্ক? ঐকিক নিয়ম। এইটা হচ্ছে খুবই আচ্ছা শর্টকাট ঠিক আছে, বাট তুমি যদি আসলে সংজ্ঞা বোঝো, বিশ্বাস করো আমি প্রচুর প্রশ্ন দেখাইতে পারবো তোমাকে ইঞ্জিনিয়ারিং এর, যেখানে দেখা যায় ডেফিনেশন বুঝছো কিনা, তুমি আসল জিনিসটা কি এটা বোঝো কিনা। আগামী ক্লাসে আছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসে, দেখো আংশিক চাপের আসল সংজ্ঞা বুঝছো কিনা। এমন অঙ্ক দিমু জীবনে কোনোদিন চোখে দেখো নাই, ট্রাস্ট মি। সে ওই আমার আমলের ওমেকার লেকচার শিট থেকে আনা অঙ্ক, ওই আমলে আমাদের সময় করানো হয়তো। ওই যারা বুয়েটে ফার্স্ট সেকেন্ডের ক্লাস নিতাম যখন, তখন দেখাইতাম, বহু বছর দেখাই না, আবার তোমাদের সময় দেখাবো, দেখি। মানে বিশ্বাস করো, তুমি অ্যাকচুয়াল ডেফিনেশন না বুঝলে এসব অঙ্ক পারবা না, আবল তাবল করে ধুয়ে চলে আসবা। সো এটা হচ্ছে ডেফিনেশন থেকে যে মোলার ভরের আসল সংজ্ঞাটা কি, সেটা হচ্ছে এই এনে সংখ্যক অণুর ভর। এনিওয়ে, দুই ক্ষেত্রে আমাদের একই মানই আসতেছে, তাহলে আপনারা অঙ্ক পারবেন, আমি আর করতেছি না, বুঝছেন তো নাকি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এটা কি অঙ্ক ভরাইছে কিটা? এত তাপমাত্রায় কোন একটি গ্যাসের ঘনত্ব এত, কত তাপমাত্রায় গ্যাসটির ঘনত্ব এত হবে, কে করাবে এগুলা? এই সূত্র কি বুঝছস তো? D1 = D2 D2। হ্যাঁ আচ্ছা, তারপরে এত আয়তনে একটি পাত্রে কিছু নাইট্রোজেন গ্যাস এত চাপ দেয় একই তাপমাত্রা। সুন্দর অঙ্ক, বলো তো কি হবে, কিভাবে করা লাগবে বলেন, কোন সূত্র? এটা রুয়েট না চুয়েটে জানি আসা অঙ্ক। এত আয়তনের একটি পাত্রে কিছু নাইট্রোজেন গ্যাস এত চাপ দেয়, এত আয়তনের অন্য একটি পাত্রে সম্পূর্ণ গ্যাসকে ট্রান্সফার করা হয়েছে, তাহলে গ্যাসের চাপ কত হবে? এটা সিম্পলি বয়েলের সূত্র, P1V1 = P2V2। সবাই কি বুঝছো বন্ধুরা? জি ভাইয়া। আচ্ছা তাহলে কইরো নিজেরা, আমি আর করলাম না। একটি ফ্লাস্কে এত চাপে, বেলুনের অঙ্ক পারবেন আপনারা? কয়টা বেলুন ভরা লাগবে? এই অঙ্ক তো কালকেও করাই দিছি। আমাকে একটু বলেন 10 অ্যাটমসফিয়ার চাপে, এক্স্যাক্টলি এই অঙ্কটাই তো করাইছিলাম, মনে আছে? ওই যে 2 অ্যাটমসফিয়ার চাপে ঢুকান লাগবে। আচ্ছা পরের অঙ্কে যাই। এইটা আইইউটিতে আসা প্রশ্ন, দেখি পারেন কিনা আপনারা। আইইউটি, টু আইডেন্টিফাই এ গ্যাস ইন অ্যান আনলেবেলড সিলিন্ডার, মানে সিলিন্ডারের গায়ে কিছু লেখা নাই। এ স্যাম্পল ওয়াজ কালেক্টেড অ্যান্ড ফাউন্ড টু হ্যাভ ডেন্সিটি অফ এত গ্রাম পার লিটার, ওই গ্যাসটার ঘনত্ব পাওয়া গেছে এত, at 15 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এত অ্যাটমসফিয়ার প্রেশার, এত মিলিমিটার প্রেশার। হোয়াট ইজ দ্য গ্যাস ইন দ্যাট আনলেবেলড সিলিন্ডার? ওই সিলিন্ডারের ভিতরে কোন গ্যাসটা ছিল? কি কি ডেটা দেওয়া আছে? এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, তাপমাত্রা আর হচ্ছে চাপ। তার মানে বুঝতেই পারতেছেন PM = কি লিখবো বলেন তো? DRT। তাহলে প্রেশারের মান কত লিখবো?
736 ডিভাইডেড বাই 760 অ্যাটমসফিয়ারে চলে আসছি। এম এর মানটা আমরা বের করতে চাই। ডেনসিটির মান কত লিখবো? 5.38 গ্রাম পার লিটারে আছে। এইভাবে থাকবে নাকি কনভার্ট করা লাগবে বলেন? এটাই থাকবে। আর এর মান লিখবো 0.0821 ইন্টু টেম্পারেচার কত লিখবো? 15 মানে 288 কেলভিন। 288 এইখান থেকে তোমরা একটু কষ্ট করে এম এর মানটা বের করবা। করার পরে দেখো এখানে একটা তামাশা করছে। তামাশাটা হচ্ছে বেশ কতগুলা জিনিসের আণবিক ভর দিয়ে দিছে। এই যে অ্যাটমিক ম্যাস দিছে এত আমু, টেলুরিয়ামের এত আমু, জেননের এত আমু। এই করতে পারবা কি তোমরা? এখানে যে এমটা আসবে ওটা কোন, আচ্ছা একটু করে দেখতো কত আসে এম এর মান। একটু ক্যালকুলেটরে টিপ দাও। একশো 131.36। আচ্ছা ভাই, এটা তো এমনিও বোঝা যায়, কারণ যেই ধাতুগুলা আর অধাতু দেওয়া আছে এগুলোর মধ্যে তো শুধুমাত্র জেননই আছে এই তাপমাত্রায় গ্যাস অবস্থায় থাকে। এই যে 131.36 জেনন বেরিয়া মতো ধাতু। হ্যাঁ ভালো কথা বলছে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে ইতারা কারা এসছে, কেন এই টেকনোলজি হইতেছে? এই যে জেনন। এ বন্ধুগণ উত্তর বুঝছো? এই জেনন, ঠিক আছে। তারপরে চলো আর দুই একটা অঙ্ক আছে মনে হয়। বায়ুশূন্য অবস্থায় একটি উফ, এটা সুন্দর একটা অঙ্ক, কুয়েটে আসা অঙ্ক। পড়ো তো। বায়ুশূন্য অবস্থায় একটা সিলিন্ডারের ওজন হচ্ছে 15 কেজি। তার মানে সিলিন্ডারের নিজের ভর কিন্তু 15 কেজি। যখন একটি তরল যার ঘনত্ব এত গ্রাম, আচ্ছা এটা কি লিখছে, গ্রাম পার মিলিলিটার নাকি গ্রাম পার লিটার, কোনটা? গ্রাম পার মিলিলিটার। গ্রামকে কিন্তু জি দিয়ে প্রকাশ করে, গ্রাম মানে শুধু জি। আচ্ছা, যখন একটি তরল যার ঘনত্ব এত গ্রাম পার লিটার দিয়ে, গ্রাম পার মিলিলিটার দিয়ে পূর্ণ করা হয় তখন তার ওজন হয় 19.9 কেজি। আচ্ছা এই ঘনত্বটা কার? এই ঘনত্ব কি সিলিন্ডারের? না, এটা তরলের। এটা ডেল করতে হবে। এটা ডেল্টা থেকে যে ভরটা আসবে ওটা হলো এটা আসলে তরলের ঘনত্ব, যে তরলটা ওর মধ্যে ঢুকাইছিলাম সেই তরলের ঘনত্ব হচ্ছে এটা। সবাই কি বুঝছিস ভাইয়ারা? জি ভাইয়া। আচ্ছা, আবার যখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও এত চাপে এলপিজি গ্যাস দিয়ে পূর্ণ করা হয় তখন তার ওজন হয় হচ্ছে এত। তো অ্যাকচুয়ালি সিলিন্ডারের ওজন তো 15, আর এলপিজি দিয়ে ভরার পরে ওজন হয়েছে এত। তাহলে এই দুইটা ডিফারেন্স থেকে আমি বুঝতে পারবো না যে কতখানি এলপিজি ভরা হয়েছিল। এটা হচ্ছে এলপিজির ভর। আচ্ছা, এলপিজি গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। গ্যাসটি কি হইতে পারে, মানে গ্যাসের সংকেতটা কি হইতে পারে? আচ্ছা, প্রথম যে অংশটুকু আছে ওই যে একটা তরল যার ঘনত্ব হচ্ছে এত, এইটা আমরা কি করলাম, তরল সহ সিলিন্ডারের ভর কত? 19.9 কেজি। তাহলে বলেন তো শুধু সিলিন্ডারের ভর কত? শুধুমাত্র সিলিন্ডারের ভর হচ্ছে 15 কেজি। তাহলে এই দুইটা বাদ দিলে আমরা কি তরলটার ভর পেয়ে যাচ্ছি না? 4.9 কেজি। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে, অতএব তরলের ভর কত আসছে? 4.9 কেজি। এটা হচ্ছে তরলটুকুর ভর। এখন তরলটার ঘনত্ব তো তুমি জানো, ওই যে তরলের ঘনত্ব। তাহলে তরলের ঘনত্ব জানা থাকলে আমি লিখতেছি ডেনসিটি অফ দ্য লিকুইড এল কিউ দিলাম, ইকুয়াল টু কী হবে? ডাব্লিউ অফ দ্য লিকুইড ডিভাইডেড বাই কি বলেন তো? ভলিউম অফ দ্য লিকুইড। না বুঝতে পারছিস কি? ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ডেনসিটি অফ দ্য লিকুইড কত? 0.98। এককটা কি? গ্রাম পার মিলিলিটারে। তাহলে ইকুয়াল টু ওর ভর কত বলেন? 4.9 কেজি। তাহলে 4.9 ইন্টু 10⁻³ করা লাগবে কিন্তু, কারণ এই পাশে কিন্তু গ্রাম পার মিলিলিটারে আছে। বুঝছেন তো আমার কথা? জি ভাইয়া। তাহলে এখান থেকে যে ভি অফ লিকুইড বের হবে ওটা কত আসে একটু দেখেন তো ক্যালকুলেট করে। বলো ভলিউম অফ দ্য লিকুইড কত আসছে? 1000। 4802। ওইভাবে বলতে হয় না, 4000 কি 4802। আচ্ছা, এটার একক কি বলতো ভাই? মিলিলিটার না? কেন বুঝছেন তো? এটা ছিল গ্রাম পার মিলিলিটারে, তাহলে এত কিন্তু মিলিলিটার। এই মিলিলিটার আমার দেখি 5000 আসে। কর হিসাব কর তাড়াতাড়ি। জি ভাই, আমারও 5000 আসতেছে। আচ্ছা ঠিক আছে, ওর হয়তো একটু ভুল হয়েছে, ব্যাপার না। তাই ক্যালকুলেশনেও 5000 আসে।
আচ্ছা 5,000 বরাবর 5,000 নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই যে যে ভলিউমটা আসছে, লিকুইডের যে ভলিউমটা আসছে, এটা আসলে কিসের ভলিউম বলতে পারবা? এটা সিলিন্ডারের নিজের ভলিউম। সবাই কি বুঝতে পারছিস তো এই কথাটা? ওই যে তরলটা আমরা ঢুকাইছিলাম, তরলটা ঢুকানোর পরে না, তরল সহ সিলিন্ডারের ভর হয়েছিল 19.9 কেজি। ওইখান থেকে সিলিন্ডারের ভরটা বাদ দিয়ে আমরা বের করলাম তরল তাহলে আসলে কতখানি ছিল, কত ভরের ছিল। ওই তরলের ভর থেকে বের করলাম তাহলে তরলের আয়তনটা কত ছিল, কিভাবে? তরলটার ডেনসিটি তো আমাদের জানা ছিল। এবার আমাদের কি হয়ে গেল, সিলিন্ডারের ভলিউমটা যেহেতু পেয়ে গেছি, এবার বলেন কি করা উচিত? সিলিন্ডারের জন্য আমাদের নর্মাল ফর্মুলা, নর্মাল গ্যাসের সূত্র। তাহলে এবার কি কি ডেটা জানা আছে বলো? এত তাপমাত্রা এত চাপে এলপিজি দিয়ে ভরা হয়েছে, হ্যাঁ, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি। এনআরটি লিখবো নাকি ডাব্লিউ বাই এমআরটি লিখবো, কোনটা? ওই W/M। ডাব্লিউ বাই এমআরটি লেখা উচিত। বলেন প্রেশারের মানটা কত? 760 মিলিমিটার চাপে না? মানে 101.325 প্যাসকেল। প্যাসকেলে কি যাব? প্যাসকেলে যাব? আচ্ছা গেলাম, 101325 গেলাম। ভলিউমটা কত বলেন তো? এই যে ভলিউমটা বের হয়েছে 5,000 মিলিলিটার। তার মানে কি লেখা লাগবে? 5 লিটার। 5 লিটার ইন্টু 10 কত? -3। -3। বুঝতে পারছিস তো? জি ভাইয়া। আচ্ছা ইকুয়াল টু ডাব্লিউ কত? ডাব্লিউ কত? কেজিতে দেওয়া 0.00899। 0.00899, এত কিন্তু কেজি। তাহলে এম যেটা বের হবে, আচ্ছা ওইটা কেজিতে না রাখি, ইন্টু 10⁻³ -3 না কত জানি, 10⁻³ যদি করে দেয় তাহলে এটা গ্রামে চলে গেল না? বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা তারপরে এবার কি করব বলেন? আর এর মান কত লিখবো? 8.314। আর টেম্পারেচার কত লেখা লাগবে আমাদের? 25 ডিগ্রি, তার মানে 298 কেলভিন। এখান থেকে আমরা কিসের মান বের করতে পারবো বন্ধুগণ? এম এর মান। শেষ। একটু ক্যাচাল ছিল কুয়েটের, এই অঙ্কটা কুয়েটে আসা, কুয়েটের প্রচুর অঙ্ক দেখবা ঘনত্ব নিয়ে পেঁচায়, মানে তুমি আসলে ঘনত্ব জিনিসটা বোঝো কিনা, তার আয়তনের সাথে ভরের সম্পর্ক যে এইটা, সেইভাবে মানে বহুত চেক করে আর কি। আচ্ছা তারপরে চলেন, এই যে দেখেন আবারও সেই কুয়েটের অঙ্ক, আগেরটাও কিন্তু কুয়েটের ছিল, এখানে জাস্ট লেখা নাই। দেখি অঙ্কটা করো তোমরা এখনই তাড়াতাড়ি। এত রাতে আমাকে কে কল দেয় রাত 12টার সময়? আননোন নাম্বার, চিনিও না। কি পারছো? একটি 1 লিটার ফ্লাস্ক একটি উদ্বায়ী তরলের বাষ্প দ্বারা এত তাপমাত্রা এত চাপে ভর্তি করে মুখ বন্ধ করে ওজন করা হলো। এটা কিন্তু ফ্লাস্কের আয়তন 1 লিটার। এই ওজন এত গ্রাম এবং বাতাস ভর্তি ফ্লাস্কের ওজন এত গ্রাম হলে তরলটির মোলার ভর কত হবে? খুবই সুইট একটা অঙ্ক। কি করতেছিস কেউ নাকি ঘুমাচ্ছিস? জি ভাইয়া করতেছি। আচ্ছা এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে আমরা গ্রুপে আলোচনা করবো না এটা নিয়ে, লাগলে পেয়ে গেছো? বাতাসের ভলিউম পেয়ে গেছি, তারপর বাতাসের ভলিউম ইউজ করে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে এম এর মান নির্ণয় করা যাবে। আচ্ছা করে দেখাবা, সবাই একটু গ্রুপে করে দিও আর কি। আমি পরের অঙ্কে যাই। গ্যাসের স্বতঃস্ফূর্ত নির্গমন, আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, এই টপিকের মধ্যে এখন আর না ঢুকি, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু এমনিতেই ভাইয়া আগের ম্যাথটা দেখার পরে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আগের ম্যাথ মানে কোনটা, যেটা আমি করাই দিলাম নাকি এইটা নাকি তারপরেরটা? এটা? এটা করাই দিছেন ভাই, এটা ও করাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বুঝছি। 2 ঘন্টা হয়ে গেছে তো প্রায়, এই কারণে আর কি। আর তারও আগে 2 ঘন্টা ক্লাস করছো, so আজকে 4 ঘন্টা হয়ে যাচ্ছে। টেনশন নিস না, প্রথম দিকের আমাদের কয়েকটা ক্লাস একটু এরকম লম্বা লম্বা যাবে, কারণ কি অনেক মৌলিক কথাবার্তা তোদের সাথে আমার শেয়ার করতে হচ্ছে নতুন করে। কিন্তু আস্তে আস্তে গিয়ার আপ হয়ে গেলে দেখবি যে খুবই স্মুথ যাবে আর কি। টেনশন নাই, প্রথম দিকে সব কিছুর একটু কষ্ট হয় আর কি। ওকে, সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। আজকে তোমাদের গেল, বলো। কুয়েটে তো এমসিকিউ, মানে পুরো এমসিকিউ হয়, তো এমসিকিউর জন্য এত বড় ম্যাথ করে আচ্ছা শর্টকাট কোনো একটা? টাইমও বেশি থাকে কুয়েটে, কারণ কুয়েটের এমসিকিউ রিটেনের মতোই হয়, রিটেনের পরিবর্তে 6 মার্কের এমসিকিউ থাকে।
কুয়েটের প্রশ্ন ইঞ্জিনিয়ারিং যতগুলা ভার্সিটি আছে তাদের মধ্যে সবচেয়ে কঠিন হয়, এই জন্যই কবিগুরু এই কথাটা বলেছেন। যার চেহারা থোবরায় না যায়, থোবরানো বুঝো, তারে ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে চান্স হয় না। এই কারণেই বলছে, আমার নিজেরও চেহারা থোবরায় গেছিল। সো তোমাদের কারো কারো দেখি যে ফুটতেছে আর দিন দিন রূপের ঝিলিক মারতেছে, তার মানে তোমাদেরকে দিয়ে পড়ালেখা হইতেছে না, চেহারা থোবরায় যাইতে হবে। সাস্টেরও একই অবস্থা, তুমি যদি সাস্টের কোশ্চেন দেখো দেখবা যে এমসিকিউ কোয়েশ্চেন, বাট এত জটিল জটিল প্রশ্ন দেয় চিন্তার বাইরে। সো ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে ওভারঅল বুয়েটের চেয়ে কুয়েটের চেয়েও সাস্টের কোশ্চেন অনেক কঠিন হয়। এটা তাদের স্টাইল, তাদের স্ট্যান্ডার্ড। সো কুয়েটের প্রশ্ন বলেই যে ছোট ছোট হবে বা চুয়েটের প্রশ্ন বলেই যে ছোট ছোট হবে তা না, ওদের অধিকাংশ প্রশ্নই বেশ বড় সড়ো থাকে। আর এই কঠিন কোশ্চেনগুলো দেখাচ্ছি বলে তোমরা কেউ ঘাবড়ায় যায় না, খোদার কসম লাগে। কারণ হচ্ছে কি, একটা কোশ্চেন ব্যাংক ঘেটে অধিকাংশই সহজ প্রশ্ন পাই, যে কটা পাই ক্যাচাইল্লা আমরা তো ওইগুলো টেনে টেনে তুলে নিয়ে আসি ক্লাসে দেখানোর জন্য। কেন? তার কারণটা হচ্ছে সহজ প্রশ্ন তোকে আমার দেখার সময় নষ্ট করতে হবে কেন? বরং তুই যখন কোশ্চেন ব্যাংক খুলবি এই প্রশ্নগুলো পাইলেই কিন্তু তোর মাথা গরম হয়ে যাবে। ওইটাকেই আমার দায়িত্ব হচ্ছে তোমার সামনে সলভ করে দেওয়া। তোমরা আমার কথা বোঝো নাই। জি ভাইয়া বুঝতে পারছি। আমি তোরে ক্লাসে আলু আলু প্রশ্ন দেখাবো আর তোরে বাসায় কঠিন কঠিন দিয়ে দিব, এটা কোনো কথা? আমার তো টাকা হালাল হওয়া লাগবে না? সো এই জন্য কঠিন প্রশ্ন আমরা দেখাবো। এটার মানে এই না যে শুধু কঠিন প্রশ্নই আসে, বরং যে কোনো একটা বছরের কোয়েশ্চেন ব্যাংক যদি খোলো, বছর ওয়াইজ আসে না কতগুলা, দেখবি যে ভাই তুই 90% পারিস। শুধুমাত্র তোর কি লাগবে, স্পিড বাড়াইতে হবে, প্রচণ্ড দ্রুত গতিতে করতে পারতে হবে, নির্ভুলভাবে। তাইলেই আমাদের চান্স হবে ইনশাল্লাহ খুব ভালো পজিশনে, আর কিছু না আর কি। সো এনিওয়ে, কবিগুরুর এই কথাটা দেখায় তোমাদেরকে আমি আজকে বিদায় নিতেছি। দেখা হবে ইনশাল্লাহ আবার। তবে এই সপ্তাহের মধ্যে কোনো একদিন আমাকে এক্সট্রা টাইম দিতে হবে, তোমাদের যে বাদ পড়া ক্লাসটা ওইটা একটু করে ফেলতে হবে, মানে সেকেন্ড ইঞ্জিনিয়ারিং ক্লাস যেটা। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে টাটা। ভালো থাকি। হ্যাঁ, আমি তো ভালো থাকবো, তোদের অঙ্ক দেখায় মনে হয় মাথা খারাপ করে দিলাম, আজকে রাতের ঘুম হবে কিনা জানি না। আল্লাহ হাফেজ, টাটা। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।